বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে বিসিএস সহ সকল সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এখানে ভালো মার্ক পাওয়ার একটা সুযোগ থাকে। তো এই সময় রাখবেন যেন কাটলেও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে যারা এই রেকর্ডিংয়ে শুনতে পাবেন তাদের সবার জন্য রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশাপাশি মুসলিম বাদে অন্যান্য সকল ধর্মাবলী ভাই বোনদের প্রতি হলো আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন যে বিসিএস সহ সকল সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এখানে ভালো মার্ক পাওয়ার একটা সুযোগ থাকে। তো এই একটু পরিশ্রম করলেই ছেলেমেয়েরা কিন্তু এই মার্কটা পেতে পারে। এবং বিজ্ঞানের যদি আমরা সিলেবাস পর্যালোচনা করি, আমি যদি বিসিএসের সিলেবাসটাই পর্যালোচনা করি তাহলে বিসিএসের সিলেবাসের মধ্যে দেখবেন এখানে সাধারণ বিজ্ঞানে বিসিএসের সিলেবাসে সাধারণ বিজ্ঞান বলতে 15 মার্ক আছে। আর কি বলে তথ্য প্রযুক্তি, কম্পিউটার তথ্য প্রযুক্তি, কম্পিউটার তথ্য প্রযুক্তিতে আছে 15 মার্ক। তো এই মোটামুটি সাধারণ বিজ্ঞান। এছাড়াও কি বলে যদি আমি দেখি ভূগোল, এখানে আছে 5। দুর্যোগ ব্যবস্থাপনা, এখানে আছে 5। এই মোটামুটি বিজ্ঞানের একটা 40 মার্কের প্রিপারেশন। তো যদি ছেলেমেয়েরা একটু কষ্ট করে তো এই 40 মার্কে কিন্তু কি বলে অন্তপক্ষে 35 মার্ক পাওয়া সম্ভব। কারণ এখানকার কোশ্চেনগুলো রিপিট হয় এবং একই কোশ্চেন বারবার আসে। যেমন মনে করেন অন্য কোনো বিষয় সাধারণ জ্ঞান, এগুলো আপডেট হতেই থাকে, প্রতিদিন আপডেট হয়, প্রতি মুহূর্তে আপডেট হয়। কিন্তু বিজ্ঞান কিন্তু এরকম প্রতি মুহূর্তে আপডেট হওয়ার সুযোগ নেই। হয়তো খুবই অল্প কিছু বিষয় নতুন করে যুক্ত হয়। এই জন্যই এটা যদি কোনো ছেলেমেয়ে রেগুলার পড়ে সে মানে অল্প পরেই ভালো মার্ক পাবে। তো বিজ্ঞানে এখানে সাধারণ বিজ্ঞান বলতে যা বোঝায় এই সাধারণ বিজ্ঞান, তাহলে আমরা দেখলাম সাধারণ বিজ্ঞানের মধ্যে 15 মার্ক আছে, কম্পিউটার তথ্য প্রযুক্তি 15, ভূগোল 5, দুর্যোগ ও ব্যবস্থাপনা এখানে আছে 5, মোটে হচ্ছে 40 মার্ক। এর মধ্যে সাধারণ বিজ্ঞান যদি পর্যালোচনা করি, আমরা সাধারণ বিজ্ঞান পর্যালোচনা করলে পাই এই সাধারণ বিজ্ঞানের মধ্যে আছে অনেকগুলো অংশ। পদার্থ বিজ্ঞান মানে ফিজিক্স আর কি, তারপরে আছে রসায়ন, তারপরে আছে কি বলে বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ জীববিজ্ঞান লিখি যদি আমরা, ওকে। এই 3টা বিষয়ের মধ্যে আবার শাখা পোশাখা আছে। বায়োলজিক্যাল সায়েন্সের মধ্যে তো অনেক কথা আছে, ফুড নিউট্রিশন আছে, মেডিকেল সায়েন্স আছে, বোটানি আছে, জুলজি আছে, এগ্রিকালচার আছে। এই সব কিছু মিলেই এটাকে আমরা সাধারণ বিজ্ঞান মধ্যে ধরে নিই আর কি। তো এর মধ্যে ভৌত পদার্থ বিজ্ঞান বলতে যেটাকে বোঝানো হয়, তোমার বিসিএসের সিলেবাসের মধ্যে উল্লেখ আছে ভৌত পদার্থ বিজ্ঞান। তাহলে এই ভৌত বিজ্ঞান বলতে এখানে ভৌত বিজ্ঞান বলতে পদার্থ এবং রসায়ন দুটো একসাথে কম্বিনেশন করা আছে, ওকে। বিসিএসের সিলেবাসটাকে ওরা 15 মার্কে ভাগ করছে এরকম করে। ভৌত বিজ্ঞান দিয়ে বলছে এখানে বলছে 5, তারপরে বলছে তোমার কি বলে জীববিজ্ঞান এই ধরনের 5, আর আধুনিক পদার্থ বিজ্ঞান বলছে 5। এটা বিসিএসের সিলেবাসটাকে পিএইচসি আর কি বা বিপিএইচসি ওরা এইভাবে ভাগ করেছে। তো এই ভৌত বিজ্ঞান বলতে ভৌত পদার্থ বিজ্ঞান এবং ভৌত রসায়ন বিজ্ঞানকে কম্বিনেশন করা, এটাকে বলে ভৌত বিজ্ঞান। আর জীববিজ্ঞানের মধ্যে তো বললাম অনেক সাবজেক্ট আছে, বোটানি আছে, জুলজি আছে, ফুড নিউট্রিশন আছে, এগ্রিকালচার আছে, মেডিকেল সায়েন্স আছে, অনেক সাবজেক্ট। আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে বিসিএসের সিলেবাস পিএইচসি যেহেতু বানিয়েছে, এখানে আমাদের বলার কিছু নেই, বিপিএইচসি বানিয়েছে।
তো এখানে আধুনিক পদার্থবিজ্ঞানের মধ্যে দেখবেন যে মেডিকেল সায়েন্সের টপিকও ঢুকাই দিছে, এখানে কৃষি বিজ্ঞানের টপিকও ঢুকাই, সেরিকালচার, পিসিকালচার এগুলো এখানে আছে। সুতরাং এরকম করে সিলেবাস মেনটেন করে পড়ব, সাথে এই সিলেবাসের প্রাসঙ্গিক বিষয়গুলো পড়ে ফেলতে হবে, নাহলে কিন্তু হঠাৎ করে হবে না। সুতরাং এটাকে গুছিয়ে পড়তে হবে, গুছিয়ে না পড়লে এলোমেলো করলে মানে সিলেবাস হবে অসীম, এই অসীম সিলেবাসকে মেকআপ করা খুব টাফ হয়ে যাবে। এই জন্যই বলি যে একটু গুছিয়ে পড়ালেখা করতে হবে। তো এই ভৌত পদার্থবিজ্ঞানের মধ্যে, তাহলে ভৌত বিজ্ঞানের মধ্যে আমি বললাম ভৌত পদার্থবিজ্ঞান আছে আর কি রসায়ন বিজ্ঞান আছে। তো ভৌত রসায়ন বিজ্ঞান, ভৌত পদার্থবিজ্ঞান এই মিলে ভৌত বিজ্ঞান। তো আমরা আমাদের এই বিজ্ঞানের আজকের এই লেকচারের একেবারে নাম্বার 1 লেকচার, 1 নম্বর লেকচার বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে ভৌত পদার্থবিজ্ঞান। ভৌত পদার্থবিজ্ঞান লেকচার 1-এ আমরা ভৌত পদার্থবিজ্ঞান সম্পর্কে শিখব। লেকচার 1, লেকচার 1-এ এখানে আলোচনা করা হচ্ছে ভৌত পদার্থবিজ্ঞান সম্পর্কে। ভৌত পদার্থবিজ্ঞান তোমরা হয়তো এই লেকচার শিটটা হয়তো পেয়ে যাবা, বা অনেকে পেয়ে গেছো, বা অনেকে এই ক্লাসের কি বলে লেকচার শিট পিডিএফটা তোমাদের হয়তো ইমেইলে দিয়ে দেওয়া হবে প্রতিষ্ঠান থেকে। তো আমি জাস্ট তোমাদেরকে এই টপিকগুলো ইন ব্রিফ একটু বোঝাই দেওয়ার চেষ্টা করব। তুমি কোন সাবজেক্টে পড়েছো এটা আপাতত ভুলে যাও, এই মুহূর্তে তুমি ফিজিক্স স্টুডেন্ট, এই কথাটা যদি মাথায় রাখো তাহলে তুমি অনায়াসেই ব্যাপারগুলো বুঝতে পারবে। একটু খেয়াল করি, এই পদার্থবিজ্ঞান তোমাকে যদি বলা হয় মানে হুইচ ইজ দ্য কি ওয়ার্ড অফ ফিজিক্স, পদার্থবিজ্ঞানের স্টার্টিং ওয়ার্ড কি, পদার্থবিজ্ঞান এই যে বিষয়টা এটার স্টার্টিং ওয়ার্ডটা কি, কোথা থেকে পদার্থবিজ্ঞান শুরু হলো। তোমাকে যদি বলি এই টোটাল পদার্থবিজ্ঞানের স্টার্টিং ওয়ার্ড হচ্ছে রাশি। কি বলছি বলো? রাশি, অর্থাৎ রাশি, রাশি। এ টোটাল ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলা হয়। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে রাশি বলা হয়। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় সবে রাশি। তো পরিমাপ করা যায় মানে কি, হিসাবপাতি করা যায়, সেটাকে বলা হয় রাশি। মনে করো যে তোমার বাসার থেকে তোমার কী বলে ইউনিভার্সিটির ডিস্টেন্স, বা তোমার হল থেকে তোমার ইউনিভার্সিটির কী বলে একাডেমিক ক্লাসরুমের ডিস্টেন্স হচ্ছে তোমার কী বলে ধরে নিলাম 500 গজ। তাহলে 500 গজ আমরা এই রাস্তাটা পরিমাপ করলাম। অথবা তোমার গ্রামের বাড়ির থেকে বা তোমার হোম ডিস্ট্রিক্ট থেকে ঢাকা শহরের ডিস্টেন্স 300 কিলোমিটার। এই যে কিলোমিটার দিয়ে পরিমাপ করলাম বা গজ দিয়ে পরিমাপ করলাম। অথবা তুমি দোকানে গিয়ে বললে 1 কেজি আলু দেন, এই দিয়ে আলুকে পরিমাপ করলাম 1 কেজি। অথবা প্রতি সেকেন্ডে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে। তাই 3 × 8 মিটার পার সেকেন্ড বেগ বললাম, এই যে পরিমাপ করলাম, এরকম করে টোটাল ভৌত জগতে যা কিছুই পরিমাপ করা তার নাম রাশি। আশা করি আমার কথাটা বোঝা গেছে। তাই আমি বলছি যে টোটাল ভৌত জগতে যেটাই পরিমাপ করা যাবে মানে হিসাবপাতি করা যায়, সেটাকে বলা হয় কি রাশি। তাহলে যেটা পরিমাপ করা যাবে না সেটাকে রাশি বলা যাবে না। তাহলে আমি বললাম যে ফিজিক্সের স্টার্টিং ওয়ার্ড কি বলো? রাশি। আর রাশি কাকে বলে? টোটাল ভৌত জগতে যা কিছু পরিমাপ করা তাকে বলা হয় রাশি। এখন তোমার প্রসঙ্গ হচ্ছে পরিমাপ করা যায় না, সেটাকে কি রাশি বলা যাবে না? না, যাবে না। তো পরিমাপ করা যায় না এমন কোনো কিছুই জগতে নেই, সবই পরিমাপ করা যায়। তুমি যদি বলো স্যার কোনো কিছুই কি নাই, হ্যাঁ যায় তো, পরিমাপ করা যায় না এরকম জিনিস তো 2-1টা আছে। তোমাকে যদি আবেগ কি পরিমাপ করা যায় বলো? আবেগ তো পরিমাপ করা যায় না। তা আবেগ, ঘৃণা, ক্ষোভ এগুলো পরিমাপ করা যায় না। কিন্তু দেখবে সিনেমার পরিচালকগণ এগুলোও পরিমাপ করে। বাংলা সিনেমা দেখবা যে নাম আছে, আমি দেখছি রাস্তায় পোস্টার, ইঞ্চি ইঞ্চি প্রেম। তাহলে প্রেমকে যদি পরিমাপ করা যায়, ইঞ্চি ইঞ্চি প্রেম, 10 ইঞ্চি, 20 ইঞ্চি, 30 ইঞ্চি প্রেম, তাহলে প্রেমকেও তুমি কি বলবে? রাশি বলবে। যেটাকে পরিমাপ করা যাবে সেটাকে রাশি বলা হবে, পরিমাপ করা যাবে না সেটাকে রাশি বলা যাবে না। বুঝছো না এই কথাটা? তারপর আরও দেখছি সিনেমার নাম দিয়ে 100% লাভ। তাহলে লাভের বা ভালোবাসার পার্সেন্টেজ বের করা হয়েছে, পরিমাণ বের করা হয়েছে 100%। তাহলে লাভ বা ভালোবাসা বা প্রেমকেও আমি রাশি বলতে পারি। তো মোট কথা, যদি যেটাই পরিমাপ করা যাবে সেটাকে রাশি বলা যাবে, আর যেটাকে পরিমাপ করা যাবে না সেটাকে রাশি বলা যাবে না। আশা করি বোঝা গেছে। তো এই যে পরিমাপ করতে গেলে তুমি তো এমনি পরিমাপ করলে হবে না। পরিমাপ করতে গেলে তোমাকে একক জানতে হবে, ইউনিট বা একক জানতে হবে। তার মানে বললাম আবার, তাহলে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় কি? রাশি। পরিমাপ করতে গেলে, আর পরিমাপ করতে গেলে কি জানতে হবে? একক জানতে হবে। পরিমাপ করতে গেলে একক বা ইউনিট জানতে হবে। এই একক বা ইউনিট হচ্ছে প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে তোমার মৌলিক একক,
2 নম্বরটা হচ্ছে লব্ধ একক। তাহলে মৌলিক একক আর লব্ধ একক। তাহলে বলছি পরিমাপ করতে গেলে লাগবে কি, একক লাগবে। সেই এককটা দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে লব্ধ একক। বুঝলেন এই কথাটা? তাহলে মৌলিক একক হচ্ছে মাত্র পৃথিবীতে আছেই 7টি। কয়টি? 7টি। এই মৌলিক এককের সংখ্যা আছে পৃথিবীতে সবচেয়ে 7টি। আর এই 7টি একক বাদে পৃথিবীর সকল একককে বলা হয় লব্ধ একক। এই মৌলিক একক কয়টি বলছি? অনলি 7টি। এই 7টি বাদে পৃথিবীর সকল একককে বলা হয় কি? লব্ধ একক। লব্ধ, ল বৈধ হয়, লব্ধ একক। ওকে, তাহলে আমি বললাম যে আবারও একটু বলেছি যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা তাকে বলে রাশি। আর পরিমাপ করতে জানতে হবে একক। পরিমাপ করতে গেলে কী জানতে হবে? একক। সেই এককটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক একক, একটা হচ্ছে লব্ধ একক। কিন্তু মৌলিক এককের সংখ্যা আছে পৃথিবীতে মাত্র কয়টি? 7টি। এই 7টি মৌলিক একক বাদে পৃথিবীর সকল একককে বলা হয় কি? লব্ধ একক। যদি কেমিস্ট্রিতে পড়েছো না, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, ওরকম আর কি। তাহলে যে একককে কি বলে ভাঙে যায় না, বা ভাঙলে অন্য কোনো এককের অস্তিত্ব খুঁজে পাবে না, সেটার নাম কি? মৌলিক। আর যে একককে ভাঙলে 2 বা ততোধিক মৌলিক একক পাওয়া যেতে পারে, সে এককের নাম কি? লব্ধ একক। ওকে, কেমিস্ট্রিতে আমরা যৌগিক শব্দটা ইউজ করি এরকম আর কি। তো এই মৌলিক একক 7টি। এই মৌলিক একক 7টার জন্য কিছু টেকনিক অ্যাপ্লাই করবা। এই মৌলিক একক 7টার মনে রাখার জন্য একটা টেকনিক দিয়ে দিচ্ছি, ছোটোখাটো টেকনিক। এই মৌলিক একক 7টার মনে রাখার জন্য একটা টেকনিক। দুনিয়া ভরে সব সময় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। দুনিয়া ভরে সব সময় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ প্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ কমছে। এখানে দুনিয়া নামক একটা শব্দ, ভর একটা শব্দ, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দীপন ক্ষমতা, পদার্থের পরিমাণ। এখানে এই দুনিয়া নামক শব্দটা দিয়ে যে রাশিটা বোঝাচ্ছি তার নাম হচ্ছে দৈর্ঘ্য। কি বলছি বলো? দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যের এটার একক হচ্ছে তোমার, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ওকে, সময় ও ভর, ভরের এককটা কি? ভরের এককটা হচ্ছে কিলোগ্রাম বা কেজি। ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি। ওকে, সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাপমাত্রা, তাপমাত্রার একক হচ্ছে তোমার কেলভিন। ওকে, বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। দীপন ক্ষমতা, দীপন ক্ষমতার একক হচ্ছে ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ একক হচ্ছে মোল। তার মানে আমি বললাম যে এই যে 7টা, এই 7টা রাশির একককে বলা হয় মৌলিক একক। ওকে, দুনিয়া ভরে সবসময় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ প্রবাহ, দীপন ক্ষমতা, পদার্থের পরিমাণ কমছে। দুনিয়া শব্দটা দিয়ে শুধুমাত্র দৈর্ঘ্য বোঝাচ্ছি। ওকে, দৈর্ঘ্যের একক কি? মিটার। তো সায়েন্স মানে প্রতীক, অর্থাৎ মস্কার মি, ট আকার আর র, এই কথাটার যতটা গুরুত্ব তার চেয়ে বেশি গুরুত্ব সায়েন্সে এম। অর্থাৎ সায়েন্স মানে তোমাকে প্রতীক শিখতেই হবে। অর্থাৎ মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়। ভর, ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি। সময়ের একক সেকেন্ড। তাপমাত্রা একক কেলভিন। বিদ্যুৎ প্রবাহ একক এম্পিয়ার। দীপন ক্ষমতার একক ক্যান্ডেলা বা সিডি, এর দ্বারা প্রকাশ করা হয়। পদার্থের পরিমাণ একক হচ্ছে মোল। তো এই 7টি একককে বলে মৌলিক একক। এই 7টি একক বাদে পৃথিবীর সকল একককে বলা হয় কি বলো? লব্ধ একক। এখন কথা হচ্ছে স্যার, এই 7টি মৌলিক এককের একটু পরিস্থিতি জানতে চাই। 7টি মৌলিক একক, মনে করো দৈর্ঘ্যের কি আর একক নাই পৃথিবীতে? দৈর্ঘ্যের অনেক একক আছে। দৈর্ঘ্যের একক, বহু একক আছে। দৈর্ঘ্যের একক কি? যদি আমরা ছোট থেকে শুরু করি, একেবারে ছোট্ট ভাইরাস, ব্যাকটেরিয়া, এই যে কোভিড-19, করোনা ভাইরাস, নভেল করোনা ভাইরাস বা কোভিড-19কে পরিমাপ করতে গেলে যেটা ওটাতে মিটার দিয়ে পরিমাপ করবো না, তোমার অথবা কিলোমিটার দিয়ে, মাইল দিয়ে তো পরিমাপ করা অতি সূক্ষ্ম। তো এটার দৈর্ঘ্য কতটুকু এটা পরিমাপ করা হবে যে একক দিয়ে, তার নাম অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম, তা দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে ছোট এককটার নাম কি? অ্যাংস্ট্রম। এরপরে আরও অনেক আছে, মিলিমিটার, সেন্টিমিটার, ফুট, গজ, মাইল, কিলোমিটার, নটিক্যাল মাইল, আলোকবর্ষ। ওকে, দৈর্ঘ্যের অনেক একক আছে। এতগুলা দৈর্ঘ্যের এককের মধ্যে দৈর্ঘ্যের পরিমাপের এসআই এককের নাম হচ্ছে মিটার।
আবার পৃথিবীতে মোট 7টি মৌলিক এককের মধ্যে একটা নাম হচ্ছে মিটার। এরকম করে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, মন, টন, শেয়ার, পাউন্ড, আউন্স, শটাক, আছে না, অনেক আছে। তো এতগুলো এককের মধ্যে ভর পরিমাপের এসআই একক হচ্ছে তোমার কিলোগ্রাম বা কেজি। আবার পৃথিবীতে মোট 7টি মৌলিক এককের মধ্যে একটা নাম কি, কিলোগ্রাম বা কেজি। ওকে, এখানে বলা হচ্ছে সময়ের একক কি, সেকেন্ড, মিনিট, দিন, মাস, যুগ, বছর, শতাব্দী, অনেক একক সময়ের আছে। এতগুলো সময় পরিমাপের এককের মধ্যে সময় পরিমাপের এসআই একক আছে সেকেন্ড। আবার পৃথিবীতে মোট 7টি মৌলিক এককের মধ্যে একটা নাম আছে সেকেন্ড। বিদ্যুৎ প্রবাহ একক আছে কি, এম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহ একক কি বলছে বলো, এম্পিয়ার। এম্পিয়ার এম্পিয়ার একইভাবে এই বিদ্যুৎকে মাপা হয়। মনে করো বাল্বটা জ্বলতেছে, এই বাল্বটা জ্বলতেছে, মনে করো 10 এম্পিয়ার বিদ্যুৎ লাগতেছে। এই ফ্যান ঘুরতেছে, মনে করো এটা 20 এম্পিয়ার বিদ্যুৎ এখানে খরচ হয়েছে। তো এই হচ্ছে, তার মানে কি, এই যে বিদ্যুৎকে পরিমাপ করাবে যে একক দিয়ে, তার নাম কি, এম্পিয়ার। বুঝো না ব্যাপারটা? ও মাঝখানে আরেকটা বাদ দিয়েছে, তাপমাত্রা। তাপমাত্রা তাপমাত্রা পরিমাপ করার তো অনেক রকম একক তোমরা জানোই, অর্থাৎ সেলসিয়াস বা সেন্টিগ্রেড, ফারেনহাইট, কেলভিন, এতগুলো এককের মধ্যে তাপমাত্রা পরিমাপের এসআই এককের নাম আছে কি বলো, কেলভিন। কি বলছি, কেলভিন। ওকে, এবার দীপন ক্ষমতা। দীপন ক্ষমতার একক হচ্ছে ক্যান্ডেলা। দীপন ক্ষমতা কী জিনিস, মনে করো এখানে একটা 20 ওয়াটের বাল্ব লাগানো আছে বা 30 ওয়াটের বাল্ব লাগানো আছে। আমি যদি এই 30 ওয়াটের বাল্বটা খুলে একটা 500 ওয়াটের বাল্ব লাগাই, তাহলে কি আলো বাড়বে না কমবে? নিশ্চয় বাড়বে। তাই 30 ওয়াটের বাল্বের আলো দেওয়ার ক্ষমতা কম, 500 ওয়াটের বাল্বের আলো দেওয়ার ক্ষমতা বেশি। এরকম করে এই যে এভাবে মনে করো যে কোনটার আলো দেওয়ার ক্ষমতা কম, কোনটার আলো দেওয়ার ক্ষমতা বেশি, এই যে আলো দেওয়ার যে ক্ষমতা, এটাকে বলে দীপন ক্ষমতা। অর্থাৎ যে বস্তু থেকে আলো ছড়িয়ে যায়, ফিজিক্সের ভাষায় সেই বস্তুর নাম দীপ্তিমান বস্তু। আর এই দীপ্তিমান বস্তুর ক্ষমতাকে বলা হয় দীপন ক্ষমতা। দীপন ক্ষমতা পরিমাপ করা হয় যে একক দিয়ে, তার নাম ক্যান্ডেলা। কী নাম বলো, ক্যান্ডেলা, সিডি, ক্যান্ডেলা। পদার্থের এককের নাম হচ্ছে মোল। তোমরা জানো কেমিস্ট্রির ভাষায় হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করলে হয় পানি। এই হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে হইলো পানি। ওকে, এখানে দুইটা হাইড্রোজেন, দুটো অক্সিজেন, দুটো হাইড্রোজেন কিন্তু একটা অক্সিজেন। কেমিস্ট্রি বললো এরকম করলে তো হবে না, তোমাকে ব্যালেন্স করতে হবে। আর ব্যালেন্স করতে গেলে এটাকে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন, ঠিক আছে, অক্সিজেন দুইটা, এখানে একটা, এটাকে দুইটা বানাই দিতে হবে। তো দুইটা অক্সিজেন বানাইলাম, দুটো অক্সিজেন, হাইড্রোজেন হয়ে গেলো কয়টা, হাইড্রোজেন কটা হলো, 4টা। তা হাইড্রোজেন তো দুইটা আছে, এখানেও 2 দ্বারা গুণ করলাম। তাহলে এ পাশে দেখো হাইড্রোজেনের সংখ্যা হয়ে গেলো 4টি, এ পাশেও 4টি, অক্সিজেন দুইটা, অক্সিজেন দুইটা। এরকম করে দুটো পাশকে আমি আমার প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করে ব্যালেন্স করতে পারি, সমতা করতে পারি। এটাকে কেমিস্ট্রির ভাষায় বলা হয় সমতা করা, আর কি, ব্যালেন্স করা। আশা করি বোঝা গেছে আমার কথাটা, ব্যালেন্স করা। তো এই ব্যালেন্স করলাম যে সমস্ত সংখ্যা দিয়ে গুণ করে, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে মোল সংখ্যা। যে সংখ্যাগুলো দিয়ে গুণ করে ব্যালেন্স করলাম, সেই সংখ্যাগুলোর নাম হচ্ছে কি, মোল সংখ্যা। তাই পদার্থের যে একক দিয়ে পরিমাপ করা হয় তার নাম মোল। এই হলো 7টি মৌলিক এককের পরিচিতি। আশা করি বুঝতে পেরেছো সবাইকে বুঝতে পেরেছো। আমি বলেছি, আবারও একটু বলি, আমি বলেছি যে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করে তার নাম রাশি। পরিমাপ করতে গেলে কী জানতে হবে, একক জানতে হবে। সেই এককটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক একক, একটা লব্ধ একক। আর মৌলিক একক মাত্র 7টি, এই 7টি বাদে বাকি সকল এককের নাম লব্ধ একক। এই 7টি মৌলিক এককে পরিচিতি করার জন্য তোমাদেরকে একটা সূত্র দিয়েছি। সূত্রটা কি, দুনিয়া ভরে সব সময় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, দুনিয়ার টেম্পারেচার বাড়তেছে, কথা সত্য। বিদ্যুৎ প্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ কি, কমছে, পদার্থের পরিমাণ কমছে। তাই বলতেছি তোমাকে যে এই 7টি একককে হলো মৌলিক একক, বাকিগুলোর নাম কি বলো, লব্ধ একক। আশা করি বোঝা গেছে। আবার এই রাশি যে আছে, রাশিকেও 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। রাশি কয়ভাবে ভাগ করা যায় বলো, 2 ভাগে, একটা স্কেলার রাশি, একটা কি বলো, ভেক্টর রাশি। ওকে, তোমরা খুব ভালো করে জানো রাশি কাকে বলে, যে রাশির শুধুমাত্র মান আছে। স্কেলার রাশি শুধুমাত্র মান আছে, কোনো দিক নাই, তার নাম কি স্কেলার। মানও আছে, দিকও আছে, তার নাম কি হলো ভেক্টর রাশি। মনে করো আমি যদি বলি আমার ভর 80 কেজি, সত্যি কিন্তু 80 কেজির বেশি, 84 কেজি বোধ হয়, আগে কদিন আগে মাপছিলাম 84 কেজি, এখন কত আছে, ওই 80 কেজিরও বেশি। তা আমার ভর 80 কেজি, আমি যদি চাঁদের দেশে যাই না, হ্যাঁ, তবুও এই 80 কেজি থাকবে যদি খাওয়া দাওয়া ঠিক থাকে। বাড়তে সময় লাগবে, আবার কমতেও সময় লাগবে। অর্থাৎ খাইয়ে মোটা হইতে হবে, অথবা না খেয়ে শুকাই যেতে হবে। হঠাৎ করে রেডিক্যাল চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। তো হঠাৎ করে রেডিক্যাল চেঞ্জ হওয়ার যেখানে কোনো সুযোগ নাই, সেটাকে বলা হচ্ছে এইভাবে দিকের সাথে মানের কোনো পরিবর্তন হবে না, তাই এটাকে বলে স্কেলার রাশি। তাহলে ভর কোন রাশি, স্কেলার রাশি। হ্যাঁ, যদি এমনটি হইতো আমি 80 কেজি, উত্তরে গেলে হয়ে গেছি 60 কেজি, দক্ষিণে গেলে হয়ে গেছি 50 কেজি,
এরকম যদি হইতো যে এরকম দিকের সাথে মানের চেঞ্জ হয়ে যায়, দিকের সাথে মানের চেঞ্জ হয়ে যায়, তাহলে তখন আমরা তাকে বলতাম হচ্ছে ভেক্টর রাশি। তাই যে রাশির মানও আছে দিকও আছে সেটি ভেক্টর, যার শুধুমাত্র মান আছে তার নাম কি বলে স্কেলার রাশি। আশা করি বোঝা গেছে। তাহলে এক্ষেত্রে স্কেলার ভেক্টরের পার্থক্যটা ক্লিয়ার। শুধুমাত্র মান, যেমন শুধুমাত্র মান আছে কি বললাম, আমার ভর 80 কেজি, কোনো দিক টিক নেই, দিকের সাথে রিলেশন নাই, কোনো সম্পর্ক নাই। তো দিকের সাথে যখন রিলেশন নাই তাই এটাকে বলা হবে কি স্কেলার। দিকের সাথে যদি রিলেশন থাকতো, যে দিকের সাথে মানটা কম বেশি হয়ে যাচ্ছে, তখন তার নাম কী হতে বলো ভেক্টর। আশা করি বুঝতে পেরেছো। তো রাশি দুই প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। আচ্ছা, আমি তাহলে এবার বোর্ডটা একটু ক্লিয়ার করি। তাই আবার বলি, দুনিয়া ভরে সবসময় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বিদ্যুৎ প্রবাহ দীপন ক্ষমতা পদার্থের পরিমাণ কি কমছে। আমি এখানে মৌলিক একক যেগুলা দিয়েছি, মৌলিক একক 7টায় নাম দিয়েছি। তোমাদের বইয়ে বা তোমাদের এখান থেকে যে শিট প্রোভাইড করা হবে বা হয়েছে, সেখানে দেখবে যে অনেকগুলো দেখলাম ওখানে আরও অনেক এককের নাম লেখা আছে, এসআই একক। এখানে একটু কালেকশন করে নিবা। শিটটার মধ্যে একটা প্রিন্টিং মিস্টেক আছে, সেটা হচ্ছে এসআই পদ্ধতির মৌলিক একক সমূহ শব্দটা, ওখানে মৌলিক শব্দটা বাদ দিয়ে দিবা, অর্থাৎ বলবা এসআই একক, এসআই পদ্ধতিতে একক সমূহ। তো বেশ কিছু একক পাবা। সে যাই হোক, আমরা কয়েকটা রাশি সম্পর্কে ধারণা নেই। মনে করো তোমার বাসার থেকে তুমি ক্লাসরুমে গেছো, ওকে, তোমার বাসা থেকে তুমি ক্লাসরুমে গেছো, তোমার বাসা থেকে যে ক্লাসরুমে গেলে, এই যে তোমার বাসা থেকে ক্লাসরুমে গেলে, তাহলে তুমি যে একটা দূরত্ব অর্জন করলে, তোমার অবস্থানটার যে পরিবর্তন হইলো, অবস্থানের পরিবর্তন হয়েছে না? তোমার অবস্থান ছিল আগে বাসায়, এখন তোমার অবস্থান হইলো কোথায়? এখন তোমার অবস্থান হইলো তোমার ক্লাসরুমে। তাহলে বাসার থেকে ক্লাসরুমে গেছো, তোমার অবস্থানের পরিবর্তন হয়েছে। ফিজিক্স বলে যে ভাই, তুমি যখন অবস্থানের পরিবর্তন করে ফেলেছো, তাহলে তুমি একটা দূরত্ব অতিক্রম করেছো। কী অতিক্রম করেছো বলো? দূরত্ব অতিক্রম করেছো, দূরত্ব। বুঝো নাই? তাহলে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় কি? দূরত্ব। আমার ওদের লেখাটা একটু ছোটো আছে, আর একটু বড় করে লিখি। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলা হয় বলো? দূরত্ব। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলা হয়? দূরত্ব। ঠিক আছে না? ওকে, অবস্থানের পরিবর্তনকে বলা হয় দূরত্ব। কোনো এরকম কোনো আঁকা বাঁকা হোক, সোজা হোক, কোনো ব্যাপার না, যেমনি খুশি আসুক, কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলা হবে? দূরত্ব। ওকে, এবার এই দূরত্বটা যদি স্পেসিফিক নির্দিষ্ট দিকে হয়, সোজা পশ্চিম দিকে 20 মিটার যাও, উত্তরে 40 মিটার যাও, এরকম দূরত্বের সাথে যদি দিক ব্যাপারটা জড়িত হয়ে থাকে, তখন তার নাম হবে সরণ। দূরত্বের সাথে দিক ব্যাপারটা জড়িত হয়ে গেলে তখন তার নাম কি হবে? সরণ। কথা কি বোঝা গেছে? দূরত্বের সাথে দিক জড়িত হলেই তখন তার নাম কি হয়ে যাবে? সরণ। তাহলে দূরত্ব, তারপরে কি বলছি? সরণ। এবার সরণকে যদি আমরা সময়ের সাথে কম্পেয়ার করি, সময় দিয়ে ভাগ করি সরণকে, ওকে, সরণের হার করি, অর্থাৎ ফিজিক্স একটা শব্দ আছে হার মানে হচ্ছে কোনো কিছুকে সময় দিয়ে ভাগ, তাহলে এই সরণের যদি হার করি তখন তার নাম হবে বেগ। সরণের যদি হার করি তখন তার নাম কি হবে? বেগ। এবার বেগ বৃদ্ধিও পাইতে পারে, বেগ কমও হইতে পারে। বেগ বৃদ্ধির যে হার, তখন তার নাম হচ্ছে ত্বরণ। বেগ হ্রাসের যে হার, তখন তার নাম হচ্ছে মন্দন। তাহলে হার শব্দের অর্থ কি? সময় দিয়ে ভাগ। হার শব্দের অর্থ কি বলছে? সময় দিয়ে ভাগ। আবারও বলি, এই 5টা আইটেম, এই রাশি কয়টা, এই 5টা রাশি সম্পর্কে ধারণা নেই। আমি বলেছি যে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় দূরত্ব। ক্লিয়ার? অবস্থানের পরিবর্তন, তুমি যে অবস্থানে বসে আছো, সেখান থেকে হেঁটে তুমি তোমার কি বলে কলেজে গেলা, বা তুমি তোমার কি বলে ইউনিভার্সিটিতে গেছো, তোমার অবস্থানটার পরিবর্তন হয়ে গেল। এই অবস্থানের পরিবর্তন তুমি যেমনি খুঁজে যাও, পুরো চক্কর দিয়ে যাও, কোনো সমস্যা নেই। এই অবস্থানটার যে পরিবর্তন হলো, এর নাম বলা হচ্ছে কি? দূরত্ব। কিন্তু এবার যদি বলি সোজা পশ্চিম দিকে 50 মিটার যাও, উত্তরে 30 মিটার যাও, দক্ষিণে 40 মিটার যাও, এরকম যদি দিক উল্লেখ করি, তখন তার নাম কি হবে? সরণ। এবার সরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, সময়ের সাথে কম্পেয়ার করি, তখন তার নাম কি হবে? বেগ। কি হবে? বেগ। এবার বেগ বৃদ্ধির হার যদি হয়, তখন তার নাম কি? ত্বরণ। আর বেগ হ্রাস যদি হার হয়, তখন তার নাম কি হবে? মন্দন। আমার কথা কি ক্লিয়ার বোঝা গেছে কিনা? তো সায়েন্স মানে প্রতীক ভাই, প্রতীক সংকেত তোমাকে চিনতেই হবে। সায়েন্স মানে প্রতীক। তুমি যদি ফিজিক্সের কোনো লোকের কাছে যা বলো দূরত্ব, তখন সে লাগবে ডি। তার মানে দূরত্বর সে ডিটা এখানে বেশি চলে, ডিস্টেন্স থেকে আসছে আর কি। ওকে, এরকম করে একইভাবে সরণকে এস, বেগ ভ্যালোসিটি ভি, ত্বরণ মন্দন এক্সিলারেশন এ, এরকম করে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অথবা তুমি যদি ডাক্তারের কাছে যাও, ডাক্তার বলবে যে তোমার জ্বর হয়েছে তো, না পা খাও, কোন রকমের এন্টার ঠিকঠাক মতো লেখে,
এরপরে কী যেন ঘুজুমুজু করে দেয়, দিস ইজ না পা। এটাও কিন্তু ডাক্তারদের এই প্রেসক্রিপশন, ফার্মেসিতে গেলে ঠিকই ওষুধ দেয়। তো ডাক্তারদের এই প্রেসক্রিপশনের কারণে বিশ্বে প্রতি বছর হাজার হাজার লোক মারা যায়। এই জন্য ডাক্তারদেরকে এরকম প্রেসক্রিপশন করে দেওয়া, নিষেধ করে দেওয়া হয়েছে এবং এদেরকে স্পষ্ট অক্ষর পারলে ক্যাপিটালে লিখতে বলা হয়েছে। সেটা আপাতত কথা, আমি তোমাকে বলছি ভাই প্রতীক জানতে হবে। কেমিস্ট্রি লোকের কাছে যাবা, ও তোমাকে বলবে হাইড্রোজেন, বলবে হাইড্রোজেন, লিখবে কি এইচ, তার মানে কি পুরা নামের শর্টকাট ফরম্যাটকে বলা হয় প্রতীক, বা এরকম করে সূচিত করা হয়। তাহলে দ্রুত মানে ডি, স্মরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, বেগকে ভি, ত্বরণকে এ, মন্দনকে ও এ। ত্বরণ মন্দন একই জিনিস, একটা হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ আর বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। আমরা একটু দেখি, তার মানে দূরত্বের এককটা কী হবে হলো মিটার, দূরত্বের একক কি মিটার, অর্থাৎ কতটুকু পথ তুমি হেঁটে গেছো এটা পরিমাপ করা হয়ে গেছো মিটারে। আবার নির্দিষ্ট দিকে যদি দূরত্ব হয় তখন তার নাম কি স্মরণ। তো কি হয়েছে, নির্দিষ্ট দিক হলেও কি হয়েছে একই ব্যাপার, এবারও কি থাকবে মিটারেই থাকবে, মিটারে থাকবে। এবার বলেছি যে ভাই দূরত্বের হার, স্মরণের হার বেগ, তাহলে ভি সমান সমান কি এস বাই টি। এস বাই টি মানে কি, এস মানে কি স্মরণ, টি মানে কি টাইম, ভাগ করেছি। তো দেখো তো ভাই এই এস এর এককটা কি ছিল মিটার, সময়ের একক কি ছিল সেকেন্ড। তাহলে মিটার আর সেকেন্ড। আর ফিজিক্স বলে এরকম দুই তালা করে কিছু লিখতে পারবে না, যা লিখবে একই লাইনে একই খাতায় লিখবে। সূচকীয় নিয়মে নিচের এসকে মিটারের কাছে নিলে কি লিখবো, মিটার পার সেকেন্ড, অর্থাৎ এসটা উপরে উঠে যাবে। ইনভার্স মানে নিচের পাওয়ারটা উপরে গেলে মাইনাস হয়ে যায়। এখানে কয়টা এস আছে, একটা এস, তাহলে উপরে গেলে কি হলো মাইনাস। অর্থাৎ আমরা বলতেই পারি বেগের একক মিটার পার সেকেন্ড। এই বেগের একক মিটার পার সেকেন্ডটা কীভাবে বেরোলো সেটা দেখাইলাম, আশা করি বুঝতে পেরেছো। আমি বলেছি ভাই স্মরণের হারকে বলা হয় বেগ, তো স্মরণ মানে কি এসকে টি দিয়ে ভাগ করেছি, তাহলে হয়ে গেল কি বেগ। এস এর একক কি মিটার, সময়ের একক সেকেন্ড, নিচের সেকেন্ড উপরে গেলে কি হবে ইনভার্স, তাহলে এটা কি হলো মিটার পার সেকেন্ড। ওকে, ত্বরণটা হচ্ছে বেগের হার, ত্বরণ মন্দন সে যাই হোক, এটা হচ্ছে বেগের হার। ত্বরণ মন্দন কার হার বলছি, বেগের হার, অর্থাৎ বেগ যেটা আমরা বের করব এই বেগটার হার, মানে এটাকে টি দিয়ে ভাগ করো, বেগের হারকে বলা হয় ত্বরণ বা মন্দন। তাহলে এ সমান সমান বলতে পারি ভি বাই টি। ভির একক ছিল একটু আগে দেখছি মিটার পার সেকেন্ড, আর সময়ের একক সেকেন্ড। তো আগের থেকে তো -1 ছিলই, উপরে দেখো বেগের একক কি -1 আগের থেকে আসো না, ইনভার্স মিটার পার সেকেন্ড। আর বেগের হার আবার সময় দিয়ে ভাগ করেছি, আর একটা এস পাইছি, তো এসটা উপরে গেলে কি হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি ত্বরণ হোক আর মন্দন হোক এটা একক কি বলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ মন্দন একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি বোঝা গেছে। তার মানে কি বাড়লে ত্বরণ, বেগ বৃদ্ধি পেলে ত্বরণ, বেগ হ্রাস হলে মন্দন। তাহলে কম্পেয়ার উইথ টাইম, দিস ইজ রেট অর হার মানে কি সময়ের সাথে কম্পেয়ার করে। এই জন্য বলা হচ্ছে এক্সিলারেশন ইজ দ্য রেট চেঞ্জ অফ ভ্যালোসিটি, বেগের পরিবর্তন হারেই ত্বরণ, তার ত্বরণ মন্দন উভয়কে এ দ্বারা প্রকাশ করা হয়। সেক্ষেত্রে বৃদ্ধি পেলে ত্বরণ, হ্রাস পেলে মন্দন। আশা করি বোঝা গেছে। আরও একবার বলবো, আমি বলেছি ভাই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তার নাম কি রাশি। ঠিক, পরিমাপ তো এমনি করা যাবে না। আমি যদি বলি এখন সময় 4 কেজি হবে নাকি, তাহলে কোন রাশিকে পরিমাপ করতে গেলে কোন একক লাগবে সেটাও জানা জরুরি। এমন অবস্থায় আমি দেখলাম যে এক রাশি পরিমাপ করতে একক আছে। তো এই এককটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক একক, একটা লব্ধ একক। মৌলিক একক প্রধানত দুই প্রকার। মৌলিক একক প্রধানত কয় প্রকার, দুই প্রকার। একক প্রধানত দুই প্রকার, মৌলিক একক আর কি লব্ধ একক। এই মৌলিক একক আছে 7টি। এই 7টি মনে রাখার জন্য একটা টেকনিক দিয়েছিলাম। দুনিয়া ভরে সব সময় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বিদ্যুৎ প্রবাহ, দীপন ক্ষমতা, পদার্থের পরিমাণ কি কমছে, ওকে। 7টা মৌলিক একক এখানে আছে 7 রাশির মধ্যে। আমি বলছি রাশিগুলোর ক্ষেত্রে কোনো বস্তুর অবস্থানের যে পরিবর্তন তার নাম দূরত্ব, কোনো দিক টিকের ব্যাপার নাই। তাহলে দূরত্ব কোনো অবস্থানের পরিবর্তন, সোজা যাও, বাঁকা যাও, টেরা যাও, যা খুঁজে যাও, যেমনি খুঁজে যাও। তাহলে দূরত্বকে আমরা বলতেই পারি কোন রাশি বলবো, স্কেলার রাশি। দিক নাই, দিক যেহেতু নাই, তাই দূরত্ব কোন রাশি বলবো, স্কেলার রাশি। দূরত্ব কোন রাশি হবে, স্কেলার রাশি, কোনো দিক যেহেতু নাই। এবার আসি, এবার বললাম ভাই দূরত্বের সঙ্গে স্মরণের পার্থক্য তো এইটুকুই যে দূরত্বের দিক ছিল না, কিন্তু স্মরণের তো দিক আছে। তো স্মরণের যেহেতু দিক আছে, তাহলে স্মরণকে আমরা কোন রাশি বলবো, ভেক্টর রাশি। দূরত্বের সঙ্গে স্মরণের পার্থক্য তো এইটুকুই যে দূরত্বের দিক ছিল না, কিন্তু স্মরণের তো দিক আছে। তো স্মরণের যেহেতু দিক আছে, তাহলে স্মরণকে আমরা কোন রাশি বলবো, ভেক্টর রাশি।
সরণকে কোন রাশি বলবো? ভেক্টর রাশি। এবার বললাম ভাই সরণ নিজে ভেক্টর, সরণের হার করছি, সেক্ষেত্রে বাড়ুক আর কমুক সে যাই হোক, সরণের হার তার নাম কি? বেগ। সরণের হার যদি বেগ হয় তো সরণ নিজে ভেক্টর, তাহলে বেগ কি? ভেক্টর। বেগও ভেক্টর রাশি। আশা করি বুঝতে পেরেছো। ত্বরণ মন্দন হচ্ছে বেগের হার, তাহলে বেগ তো নিজেই ভেক্টর, তো ত্বরণ মন্দন কি হবে? ভেক্টর রাশি। সেক্ষেত্রে যদি বেগ বৃদ্ধি পায় তাহলে হবে ত্বরণ, বেগ হ্রাস পেলে কি হবে? মন্দন। তাহলে ত্বরণ মন্দন উভয় কোন রাশি বলছি? ভেক্টর রাশি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইন ব্রিফ আবার আমি বলেছি ভাই ফিজিক্সের স্টার্টিং ওয়ার্ড রাশি, ফিজিক্সের স্টার্টিং ওয়ার্ড রাশি। এই টোটাল ভৌত জগতে যা কিছু পরিমাপ করে তার নাম রাশি, টোটাল ভৌত জগৎ। কিন্তু পরিমাপ করতে গেলে তোমাকে একক জানতে হবে ভাই, একক ছাড়া তো পরিমাপ করতে পারবে না। সেই এককটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক একক, লব্ধ একক। মৌলিক একক আছে পৃথিবীতে মাত্র 7টা, আর বাকি যা আছে পৃথিবীর সকল এককের নাম লব্ধ একক। এই 7টি মৌলিক এককের নাম জানার জন্য টেকনিক দিলাম। দুনিয়া ভরে সবসময় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, পদার্থের পরিমাণ, দীপন ক্ষমতা, পদার্থের বিদ্যুৎ প্রভাব, দীপন ক্ষমতা, পদার্থের পরিমাণ কি? কমছে। এখানে 7টা রাশি আছে, 7টা রাশিকে বলা হয় মৌলিক রাশি, এদের একককে বলা হয় কি? মৌলিক একক। আশা করি বুঝতে পেরেছো। এছাড়া আমরা বলেছি যে তোমার যে রাশি শুধুমাত্র মান আছে নাম কি? স্কেলার। মানও আছে, দিকও আছে, তার নাম কি? ভেক্টর। মান দিক দূরে আছে নাম কি? ভেক্টর রাশি। আচ্ছা ঠিক আছে। এবার আমরা বলেছি যে তোমার আচ্ছা, এই কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় দূরত্ব। নির্দিষ্ট দিকে দূরত্ব নাম কি? সরণ। সরণের হার বেগ, বেগ বৃদ্ধির হার ত্বরণ, বেগ হ্রাসের হার কি? মন্দন। তাহলে সেক্ষেত্রে যদি দূরত্ব কোনো দিক টিক নাই, তাই দূরত্ব স্কেলার রাশি। নির্দিষ্ট যদি দূরত্ব সরণ, তাই সরণ কি? ভেক্টর। আর সরণের হার কি? বেগ, তাহলে বেগও ভেক্টর। বেগ বৃদ্ধির হার ত্বরণ, ত্বরণও ভেক্টর। বেগ হ্রাসের হার মন্দন, মন্দনও ভেক্টর। আশা করি ক্লিয়ার। তাহলে এইভাবে আর কি তোমরা রাশিগুলো পরিচয় করে নিবে। তোমাদের শিটের মধ্যে এগুলো লেখা আছে এবং বেশ অনেকগুলা রাশি সম্পর্কে আইডেন্টিফাই করা আছে। আচ্ছা, এবার বলা আছে এই আরও দু একটা রাশি, যেমন কাজ, ক্ষমতা, শক্তি। এখানে 3টা ওয়ার্ড আছে, কাজ, ক্ষমতা, শক্তি। কাজ, ক্ষমতা, শক্তির ক্ষেত্রে বলো কাজ। কাজ মানে কি? কাজ মানে হচ্ছে তুমি যদি কি বলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ওয়ালটা ধাক্কাচ্ছ, এই বোর্ডটা ধাক্কাচ্ছ, 1 ইঞ্চিও সরাতে পারো নি, ফিজিক্স বললো ভাই তুমি কোনো কাজ করো নি। কারণ ফিজিক্স হিসাবে কাজের সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করো, তাহলে বস্তুটি যদি স্মরণ ঘটে, তাহলে বল আর স্মরণের গুণফলকে কাজ বলে। তার মানে তুমি যদি 41তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে ফেল করো, ফিজিক্সের ভাষায় তুমি কোনো কাজ করো, তুমি অকাজ করেছো, কারণ ফলাফল শূন্য। ফিজিক্স বলে যেটা কোনো ফলাফল নয়, ওটা কোনো কাজ না। তাহলে বস্তুর উপর বল প্রয়োগে বস্তুটি যদি স্মরণ ঘটে, তাহলে তখন বল আর স্মরণের গুণফলকে বলা কি? কাজ। হ্যাঁ, তুমি অবশ্য ওইটাও বলতে পারো স্যার আমি প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে ফেল করেছি, এটাও তো ফলাফল শূন্য হয়ে গেল, তাহলে গুণফল তো কখনো শূন্য হতে পারে, তাহলে কাজ। হ্যাঁ, তাহলে অবশ্য বলা যাবে। তো মোট কথা ফলাফল থাকতে হবে, আউটপুট থাকতে হবে। আউটপুট না হলে এটাকে কাজ বলা যাবে না। কে বলতেছে? এটা ফিজিক্স বলতেছে। তো কাজ আমি তাহলে কি বললাম? কোনো বস্তুর উপর প্রযুক্ত বল, বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি, তা বস্তুটি কী হবে? বস্তুটির স্মরণ ঘটবে। তাহলে বল আর স্মরণের গুণফলের কাজ বলে। কাজ মানে কি? ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? ডাব্লিউ। কাজ পরিমাপের একক হচ্ছে জুল। শক্তির একক জুল। শক্তি ছাড়া তো আর কাজ করা যাবে না। তাহলে শক্তি কী জিনিস? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, অ্যাবিলিটি। তাহলে কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। আমি এটা ক্লিয়ার করলাম। বট এখানে বলছিলাম মাত্র 5টা রাশি, আরও 3টা রাশি সম্পর্কে একটু পরিচিতি করতে যাচ্ছি। কাজ, ক্ষমতা, শক্তি সম্পর্কে। কাজ, ক্ষমতা, শক্তি। কাজ, কাজ মানে কি? ওয়ার্ক, ডাব্লিউ। বললাম যে কোনো বস্তুর কোনো বস্তুতে যদি বল প্রয়োগ করো, তাহলে বস্তুটির স্মরণ ঘটে। এক্ষেত্রে বল আর স্মরণের যে গুণফল, তার নাম কি? কাজ। ওকে, কাজ। এই জন্যই বলা হয় ডাব্লিউ সমান সমান এফ এস, মানে বল ইন্টু স্মরণ বলা হয়। ওকে, বল ইন্টু স্মরণ। আর এই কাজের এককটা হচ্ছে শক্তির এককটাই। কাজের একক হচ্ছে জুল। এসআই একক আর কি, জুল। তাই কাজের তো কোনো দিক টিক নেই, আছে কাজ। তুমি উত্তরে গেলে কি করবা, দক্ষিণে গেলে শক্তি যেমন কাজ যেমন, তাই এটাকে বলে স্কেলার রাশি। কোন রাশি বলা হয়? স্কেলার রাশি। আচ্ছা, এবার বলি তোমাকে শক্তি।
এর হচ্ছে অ্যাবিলিটি, কাজ করার সামর্থ্য, সামর্থ্যকে শক্তি বলা হয়। শক্তিকে প্রকাশ করা ই দ্বারা, ই কী দ্বারা প্রকাশ করবে? ই দ্বারা প্রকাশ করবে, এই এনার্জি। তো এটার একক তো জুল, বুঝতেই পারতো। এটাও কি হবে? স্কেলার রাশি। এটাও কি হবে? স্কেলার রাশি। ই দ্বারা প্রকাশ করা হয় জুল, স্কেলার রাশি। তবে শক্তিকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। এই শক্তিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, তোমরা জানো। একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে গতিশক্তি। বিভব শক্তি আর গতিশক্তি, অর্থাৎ এটাকে বলে পটেনশিয়াল এনার্জি, আর একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। মনে করো তুমি ওই যে ইয়েতে কি বলে, ওটা কি বলো, কর্ণফুলী নদী, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পের নাম শুনেছ নিশ্চয়। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ইংলিশে বলা হয়। এখানে দেখবা জলবিদ্যুৎ প্রকল্পে কি করা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী। এই কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে দেওয়া হয়েছে, বাঁধ দিয়ে বাঁধের ভিতরের দিকে যখন 30-40 ফিট উঁচু পানি হয়ে গেছে, তখন এই বাঁধের ভিতর দিয়ে চিকন রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। এই 40 ফিট পানি চিকন রাস্তা দিয়ে সবচেয়ে যখন খুব স্পিডে বেরোবে, এই 40 ফিট পানি যখন চিকন রাস্তা স্পিডে বেরোবে, তখন ওখানে চাকা লাগানো আছে। এটাকে ফিজিক্সের ভাষা বলা হয় টারবাইন। তো এই স্পিডে বের হইলে 40 ফিট পানি যখন বের হচ্ছে, তখন কিন্তু এটা একটা শক্তি হয়ে গেল, এটাকে বলে গতিশক্তি। দেখো, বাঁধ, কৃত্রিম বাঁধ দেওয়ার ফলে বাঁধের ভিতরে যখন 40 ফিট পানি হয়ে গেল, তো পানি জমা হতে হতে বাঁধের ভেতরে বিভব শক্তি বৃদ্ধি পেয়েছে বা স্থিতি শক্তি বৃদ্ধি পেয়েছে। চিকন রাস্তা যখন তৈরি করে দিলে, এই বিভব শক্তিটা চিকন রাস্তা দিয়ে খুব স্পিডে বেরোবে, তাহলে এটা গতিশক্তি রূপান্তরিত হয়ে যাবে। এই বিভব শক্তি গতিশক্তিতে হওয়ার সাথে ওখানে একটা চাকা লাগানো আছে, দিস ইজ কল টারবাইন। কি বলা হয়? টারবাইন। এই পানির স্রোতের তোড়ে চাকাটা ঘুরে, আর চাকাটা যখন ঘুরে, তখন এই চাকার সঙ্গে জেনারেটরের চাকার অ্যাডজাস্ট করা আছে, তখন জেনারেটরের চাকাও ঘুরে। জেনারেটর চাকা ঘুরলে কি উৎপন্ন হবে? বিদ্যুৎ উৎপন্ন হবে। দেখো, কই পানি, কই বিদ্যুৎ। পানি তুমি ডাক করে খাই ফেলতে পারবা, বিদ্যুৎকে খাইতে পারবা? তা তোমাদের প্রত্যেকের মধ্যে একটা বিভব শক্তি আছে, দিস ইজ কল পটেনশিয়াল এনার্জি, ইংলিশে বলা হয়। মনে করো তুমি হচ্ছে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার স্টুডেন্ট, তাহলে তুমি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার সম্পর্কে তোমার যথেষ্ট জ্ঞান আছে, এটাকে বলে বিভব শক্তি, বিভব। বাট তুমি তো বিজ্ঞান পারো না, তার মানে তোমার বিভব শক্তিটা গতিশক্তি রূপান্তরিত হবে যখন আমার কাছে বিজ্ঞানটা শিখবে। যে বিজ্ঞান পারে তার কাছে বিজ্ঞান শিখবে। এবার তোমার ইসলামিক স্টাডিজে বিজ্ঞান শিখলা, কেমিস্ট্রি বিজ্ঞানের কেমিস্ট্রি, ফিজিক্স শিখলা, বা কী বলে কমার্স ফ্যাকাল্টির ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট এগুলো শিখলা, বা বাংলা ইংলিশ শিখলা, অঙ্ক শিখলা, সব কিছু মিলে তোমার মাথায় একটা কমপ্লিট প্যাকেজ হলো, দিস ইজ জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। তাহলে নেপোলিয়নের মতন তুমি বলতে পারো দ্যার ইজ নো আলস, অর্থাৎ তোমার ভিতরে বিভব শক্তিকে গতিশক্তি রূপান্তরিত করতে হবে। তাহলে শক্তি দুই প্রকার, তোমার যেটা এবিলিটি, তোমার যেটা আছে তার নাম বিভব শক্তি। আমার হাতে একটা মার্কার আছে, আমি চাইলে কি মার্কারটাকে ভাঙতে পারবো না। ওর একটা নিজস্ব শক্তি আছে। আমার শক্তি দিয়ে যখন মার্কারের শক্তিকে আমি অতিক্রম করতে পারবো, তখন কিন্তু এটা ভেঙে যাবে, তখন এটাকে বলা হবে কি? গতিশক্তি। তো বিভব শক্তি, গতিশক্তি, বুঝতেই পারতেছো। বিভব শক্তি একটা পটেনশিয়াল এনার্জি, একটা কাইনেটিক এনার্জি। তাহলে শক্তিতে শক্তি, এই বিভব শক্তি হোক আর গতিশক্তি হোক, শক্তির একক হচ্ছে জুল, ওকে। আর শক্তি কোন রাশি? স্কেলার রাশি। আশা করি বোঝা গেছে কিনা? তো শক্তির এক্সচেঞ্জ সম্ভব। তাহলে বিভব শক্তি গতিশক্তি রূপান্তরিত করা হয় কোথায়? কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের। আরেকটা আছে ক্ষমতাটা হচ্ছে কাজ করার কাজের হার, এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, পাওয়ার, WT। অর্থাৎ কাজ করার যে হার, মানে শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য শক্তি, আর কাজ করার যে হার তার নাম কি? ক্ষমতা। তার মানে WT। এখানে কাজের একক হচ্ছে জুল, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে একসাথে করলে, আমি আগেই বলেছি, নিচে হরেরটাকে উপরে নিতে হবে। হরে কি আছে? সেকেন্ড। তা সেকেন্ডটাকে তুমি যদি এই জুলের কাছে নিয়ে যাও, তাহলে কি হবে? জুল পার সেকেন্ড। এটাকে শর্টকাটে বলা ওয়াট। জুল পার সেকেন্ড মানে কি? ওয়াট। আশা করি বোঝা গেছে কিনা? তাহলে বললাম কাজের হারকে ক্ষমতা বলে, কাজের একক কি? জুল, সময়ের একক কি? সেকেন্ড। নিচের সেকেন্ড উপরে গেলে কি হবে? ইনভার্স হবে। তা জুল পার সেকেন্ড মানে ওয়াট। তাহলে ক্ষমতার একক কি? ওয়াট। তার মানে একটা বাল্বের গায়ে যদি লেখা থাকে 50 ওয়াট, বুঝবা যে বাল্বটি প্রতি সেকেন্ডে 50 জুল হারে আলো তাপ দেয়।
বাল্বটি প্রতি সেকেন্ডে 50 জুল হারে আলো ও তাপ দেয়। আশা করি বোঝা গেছে কিনা? বাল্বটি প্রতি সেকেন্ডে কত? 50 জুল হারে আলো ও তাপ দেয়। বাস, এই গেল তোমাদের কাজ ক্ষমতা শক্তি। আমি আবার ইনব্রিফ একটু বলি, ইনব্রিফটা হচ্ছে, আমি বলেছি যে ভাই কাজ ক্ষমতা শক্তি, কাজ হচ্ছে তোমার কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি স্মরণ করে তাহলে বড় স্মরণের গুণ বলে কাজ বলে, কাজের স্কেলার রাশি, কাজের একক জুল। শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য, এটাকে শক্তি বলে। আর শক্তির একক হচ্ছে জুল। শক্তি দুই প্রকার, একটা বিভব শক্তি, গতিশক্তি। বিভব শক্তিকে গতিশক্তি রূপান্তরিত করা যায়, অবশ্যই যায়। মেকানিজম আছে, এর মধ্যে একটা মেকানিজমকে বলছি হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে করা হয়। এখানে বিভব শক্তি গতিশক্তির কাজে লেগে টারবাইন ঘোরানো হয়। আর টারবাইনের চাকা, খাসকাটা চাকা বা ব্লেডযুক্ত চাকা, এই চাকা খুললে জেনারেটর চলে, জেনারেটর চলে কী উৎপন্ন হবে? বিদ্যুৎ উৎপন্ন হবে, এটা বলেছি আর কি। আর ক্ষমতাও তাহলে কোন রাশি হবে? স্কেলার রাশি। তাহলে কাজ, শক্তি, ক্ষমতা তিনটাই কি স্কেলার রাশি। ওকে, তোমাদেরকে বলছে বলের ঘাত ও ঘাত বল। ওকে, অতি ক্ষুদ্র সময় ক্রিয়াশীল প্রচণ্ড বলকে ঘাত বল বলে। অর্থাৎ তোমরা ক্রিকেট খেলা দেখছো, ক্রিকেট খেলা, শোয়েব আখতার 100 কিলোমিটার পার, 100 মাইল, কিলোমিটার না, 100 মাইল পার আওয়ারে বল করছে। তা শোয়েব আখতারের বলে যদি কোনো ব্যাটসম্যান জাস্ট টাইমিং করতে পারে, খালি ব্যাটটা শুয়ে দিতে পারে, ব্যাটটা যদি মাঝখানে মিডিলে শুয়ে দিতে পারে, বল 6 হয়ে যাবে। মানে কি 100 কিলোমিটার ছুড়ে এসে কোনো একটা বস্তুতে হালকা আঘাত লেগে আবার ব্যাক করা, অন্যদিকে গতি পরিবর্তন করা, এটাকে বলা হয় কি? ঘাত বল। এটাকে কি বলা? বলো ঘাত বল। বুঝলো নাই? তাহলে ব্যাটের সাথে ক্রিকেট বলের যে সংঘর্ষ, এটাকে কী বলছি? ঘাত বল। এগুলো পড়ে নিবা। নিউটনের গতিসূত্র, নিউটন সর্বকালের সেরা বিজ্ঞানী যে কয়েকজনের নাম শোনো, তার মধ্যে মানে কি বলে, আইজ্যাক নিউটন, স্যার আইজ্যাক নিউটন অন্যতম। আলবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন, লুই পাস্তুর, আর্কিমিডিস, এগুলোর নাম তোমরা সবাই জানো। তা নিউটন তার গতিসূত্র, গতির জন্য কয়েকটা সূত্র দিয়েছেন, এটাকে বলে নিউটনের গতিসূত্র। তা নিউটনের গতিসূত্র 3টা আছে। কয়টা আছে? 3টা গতিসূত্র আছে। এটাকে বলা হয় কি বলে, একটা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তো ওনার যে গতিসূত্রগুলো আছে, এই গতিসূত্রগুলো পড়ে নিবা। ওনার বলছে, প্রথম সূত্র বলছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। বাহ্যিক যদি কোনো বস্তুর তুমি বল প্রয়োগ না করলো, স্থির থাকবে, আর গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকবে। এখান থেকে একটা বল গড়িয়ে দিলা, বল কিক মারছো, কিন্তু বল কি সারা জীবন গতিশীল থাকে? না, বাধা দিচ্ছে কে? বাতাস। বাধা দিচ্ছে কে? মাটি। এই যে ঘর্ষণ হচ্ছে, ফলে বাধা পাচ্ছে, বিধায় সে একসময় থেমে যাচ্ছে। যদি বাধা কেউ না দিত, ওনার কথা হচ্ছে চলতেই থাকবে। বুঝলেন এই কথাটা? দ্বিতীয় সূত্রে উনি বলছে, কোনো বস্তুর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তন হারের সমানুপাতিক, এবং বল যদি ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিক হয়। এটাকে শর্টকাট ফরম্যাটকে আমরা বলি F সমান ma। F সমান ma। উনি বলতেছেন যে একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করো, বস্তুর উপর বল প্রয়োগ যদি করো কোনো বস্তু, তাই এটাকে বলছে কোনো বস্তুর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের গুণফলের কি? সমানুপাতিক, এবং বল দিয়ে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিক ঘটে। এটা হচ্ছে সেকেন্ড ল। আরেকটা ল আছে, এটা সবাই জানো তোমরা, এভরি অ্যাকশন মাস্ট বি ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। অর্থাৎ প্রতিক্রিয়ার একই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি একটা ঘুষি মারলাম ওয়ালে, ওয়াল আমাকে ফিডব্যাক একটা দিল, দিস ইজ কি? প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া, থার্ড ল, সবাই তোমরা জানো। আবার আমার এই থিওরি শুনে এখন মারামারি করা শুরু করো না, একজনকে ঘুষি মারলে তো সমস্যা। বোঝেন এই কথাটা? ওকে, তো এখানে কিছু বিজ্ঞানীর নাম দেওয়া আছে, এটা তোমরা পড়ে নিবা। এগুলো নিয়ে তো আর বোঝানোর কিছু নাই। যেমন আর্কিমিডিস তো সবাই জানো, নাম শুনছো। গ্যালিলিও, স্যার আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, তোমার তারপরে জন এলবার্ট, টমাস আলভা এডিসন, জন ডাল্টন, এখানে কয়েকজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে। বুঝলেন? লুই পাস্তুর, স্টিফেন হকিংস, বুঝো নাই? এগুলো এদের মধ্যে সেরা বিজ্ঞানী, এদের নাম তোমরা শুনছো। এদের একটু এখানে তোমাদের শিট যেটা প্রোভাইড করা হবে বা হয়েছে, এটার মধ্যে দেওয়া আছে। শুধু এগুলো পড়ে আমি সময় নষ্ট করবো না, আমি তোমাদেরকে বোঝানোর মতন আরেকটা কিছু বলি আর কি। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলেছি যে আমি রাশি সম্পর্কে পরিচয় করে দিয়েছিলাম। অর্থাৎ প্রথমে দিয়েছিলাম দূরত্ব, তারপরে কি স্মরণ, তারপরে কি বেগ, ত্বরণ, মন্দন। দূরত্ব, স্মরণ, বেগ, ত্বরণ, মন্দন, কাজ, ক্ষমতা, শক্তি। আরও দু একটা রাশি সম্পর্কে পরিচয় করে দেই। যেমন মহাকর্ষ, অভিকর্ষ, নাম শুনছ? অভিকর্ষ, স্তন, ভর, ওজন, এগুলো আর কি। এগুলো সম্পর্কে পরিচয় করে দেই, তাহলে মোটামুটি প্রথম লেকচারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো সে যাক, এই বিজ্ঞানীদের যে হিস্ট্রিগুলো আছে এগুলো পড়ে নিবা। আমি হালকা একটু বলি, হালকা টাচ করে যাই,
আর্কিমিডিস তো চেনই, প্লবতার সূত্র আবিষ্কার করেছে, ঊর্ধ্বমুখী বল। তুমি যদি পানিতে লাফ দাও, পানিতে লাফ দিলে ওখান থেকে একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে না, দিস ইজ কল প্লবতা। ওকে, এই যে ভেসে থাকে জাহাজ, ডুবে যায় মাঝে মাঝে, যখন প্লবতা কাজ করতে পারে না তখন ডুবে যায়। অর্থাৎ ধারণ ক্ষমতার চেয়ে যাত্রী উঠছে বা এরকম সাইড হয়েছে জাহাজ বা লঞ্চ এরকম পাশ হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে যে পরিমাণ সে পানিতে চাপ দিচ্ছে, তা ওর চাপ ঊর্ধ্বমুখী চাপের চেয়ে কি বেশি, তখন সে ডুবে যায়। অর্থাৎ লোহার রড পানিতে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি জাহাজ ভাসে কেন? কারণ লোহা তো অল্প একটু জায়গায় চাপ দেয়, ওর ঊর্ধ্বমুখী যে প্লবতা বা বল তার চেয়ে ওর চাপের পরিমাণ বেশি হওয়ার কারণে ওর টুক করে ডুবে যায়। কিন্তু যদি বেশি হতো, জাহাজ যখন অনেক বড় জায়গা নিয়ে থাকে, ওর নিচ বরাবর যে অনেক পানি আছে, এই পানিগুলোকে ধাক্কা দেয়। এই জন্যই কম পানিতে জাহাজ চলা টাফ, কম পানিতে জাহাজ কিন্তু ডুবে যাবে। ডুবে যদি নাও যায়, তাহলে মনে করা যায় ছোটো পানি, তাহলে ওই ইয়াতে গিয়ে ঠেকবে, ওই ওটুক পানি দিয়ে জাহাজকে ভাসা রাখা যাবে না, মাটির দিকে ঠেকবে। এই জন্য মাঝে মাঝে দেখবে যাদের বাড়ি বরিশাল, তারা যখন লঞ্চে যাও শীতকালে শহরের মধ্যে গিয়ে লঞ্চ লাগাই দেয়, এরকম হয় না? হয়, বুঝলেন কথাটা? তো সে এটা এই প্লবতার আবিষ্কারকের নাম কি? আর্কিমিডিস। গ্যালিলিও আমাকে তো সবাই চেনো, কি পদার্থবিজ্ঞান, কি জ্যোতির্বিজ্ঞান, বিজ্ঞানের সকল শাখায় যে অগাধ পদচারণা, তার নাম গ্যালিলিও গ্যালিলি। এই গ্যালিলিও গ্যালি প্রথম, এই গ্যালিলিও গ্যালি এত বড় মাপের একজন বিজ্ঞানী, চরম নির্যাতনের শিকার হয়েছিল, যখন বলেছিল পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে। গ্যালিলিও গ্যালিলি, গ্যালিলিও গ্যালিলি এর আগেও আরও অনেকেই বলেছিল, কিন্তু ওই সময় এতটা বিপ্লব ছয় নেই। যেমন কোপার্নিকাস প্রথমে বলেছিলেন পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে, তো কোপার্নিকাসের এই থিওরিকে তো কেউ গ্রহণ করেই নেই, বরং সবাই কোপার্নিকাসকে পাগল বলে সাব্যস্ত করেছে। কোপার্নিকাসের প্রায় 300 বছর পর, মৃত্যুর প্রায় 300 বছর পর বিজ্ঞানী আসছিলেন, নাম ছিলেন হচ্ছে ব্রুনো, বি ফর বাংলাদেশ, ব্রুনো। এই ব্রুনো এসে দেখলেন যে 300 বছর আগে কোপার্নিকাস যা বলেছে তাই সত্য, অর্থাৎ পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে। কিন্তু ব্রুনো একটু ইয়াং এনার্জেটিক ছিলেন, সাহস করে প্রচার শুরু করলেন, ভাই পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে, সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে না। এই ব্রুনোর এই বাক্যটা ছিল তৎকালীন সময়কার বাইবেলে পরিপন্থী বাক্য। শাস্তিস্বরূপ ব্রুনোকে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। কেন? কারণ সে বাইবেলে পরিপন্থী বাক্য বলেছে। ব্রুনোর মৃত্যুর পর থেমে গেল, কেউ এটা নিয়ে কথা বলে না, কে কার পাশে ঘরে ঘুরুক, এসব নিয়ে ট্রেন করে লাভ নেই। কিন্তু বিজ্ঞান কি থেমে থাকে বলো? বিজ্ঞান এগিয়ে যাবেই। এই ব্রুনোর মৃত্যুর প্রায় 300 বছর পর পৃথিবীতে আসছেন এই সেই বিজ্ঞানী, যে কিনা মহাকাশ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, এরকম বিজ্ঞানের সকল শাখায় যার অগাধ পদচারণা, নাম আছে গ্যালিলিও গ্যালিলি। উনি এসে দেখলেন যে কোপার্নিকাস 600 বছর আগে যা বলেছে তাই সত্য, পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে। সাহস করতে পারে না, কারণ কিছু বললেই তো আগুনে পুড়ে মেরে ফেলবে। ভাবতে ভাবতে অনেকটা পথ, অনেকটা বেলা, অনেকটা সময় চলে গেছে। বৃদ্ধ হয়ে গেছেন গ্যালিলিও, অন্ধ হয়ে গেছেন, চোখে কিছু দেখতেন না। সেই সময় পর্যন্ত সূর্যের ইউভি রে, বা বাংলায় বললে আল্ট্রাভায়োলেট রে, বা অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল না। প্রায়শই সমস্ত জ্যোতির্বিজ্ঞানীগণ সূর্যের দিকে তাকিয়ে গবেষণা করতো, আর শেষ বেলায় এসে অন্ধ হয়ে যেত। গ্যালিলিও ঠিক তাই হয়েছিল, শেষ বেলায় এসে অন্ধ হয়ে গেছিলেন। তো এই সময় দেখলেন বৃদ্ধ বয়সে তার এক বন্ধু হয়েছেন হচ্ছে তোমার কি বলে পপ, এখনকার পোপ আছে না, ফ্রান্সিস, ওইরকম তৎকালীন সময়কার যে পোপ ছিল, এ ছিল গ্যালিলিওর দোস্ত। ভাবলেন যে একটা সুযোগ তো নেওয়া যেতে পারে। ক্যাথলিক চার্চের প্রধান ছিল গ্যালিলিওর ফ্রেন্ড, সুযোগ নেওয়ার চেষ্টা করলো। গ্যালিলিও প্রচার শুরু করলেন, ভাই পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে। বন্ধু আর বন্ধুর কথা শুনলো না, ওকে ডাকলো যে তুমি যে এই পাগলের প্রলাপ দিচ্ছ গ্যালিলিও, তুমি কি জানো এটা বাইবেলে পরিপন্থী বাক্য? আমি জানি, তারপর আমি যা বলেছি তাই সত্য। মানবা না? না, মানি না। 3 দিন মতান্তরে 5 দিন গ্যালিলিওর মতন বড় মাপের একজন বিজ্ঞানীকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হলো, এবং জোর করে স্টেটমেন্ট নেওয়া হলো যে আমি যা বলেছি সব ভুল। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে গল্পের যবনিকাবাদ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, পৃথিবী থেমে গেল। মনে করো এই নিয়ে আর গবেষণা হয় না, এবং গ্যালিলিওকে যাবজ্জীবন গৃহবন্দী করে রাখা হলো। আমৃত্যু গ্যালিলিও আর ওই ঘরের বাইরে বেরোতে পারে নাই। অন্যায় ছিল একটাই, সে বলেছিল পৃথিবী সূর্যের চারপাশে আবর্তন করে। গ্যালিলিওর মৃত্যুর পর সারা বিশ্বের সমস্ত জ্যোতির্বিজ্ঞানীগণ দেখলেন এত বড় একটা ঘটনা ঘটতেছে, কেন, আসলে কি হয়েছে। গ্যালিলিওর মৃত্যুর আগেই কিন্তু দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছিল। এবার সারা বিশ্বের সমস্ত জ্যোতির্বিজ্ঞানী অনেকের চেষ্টার ফলে সবাই দূরবীক্ষণ যন্ত্র নিয়ে গবেষণা করলো। পৃথিবীর এই পণ্ডিতদেরকে, ধর্মযাজকদেরকে দেখালো যে দেখো ভাই,
মাঝখানে যদি তোমরা সূর্যকে রাখো, এ চতুর্পাশ দিয়ে প্রথমে ঘোরাবা বুধকে, তারপরে একটু দূর দিয়ে ঘোরাবা কি শুক্র, তারপরে দূর দিয়ে পৃথিবী, তারপরে দূর দিয়ে মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, খুব সুন্দর মিলে যাবে। কিন্তু তোমার সূর্য যদি শুধুমাত্র পৃথিবীকে নিয়ে ব্যস্ত থাকে, তা বাকিগুলোর তো কোনো অস্তিত্বই নাই। এরকম করে অপব্যাখ্যা এখনও না বুঝে অনেকেই দিতে পারে, অনেকেই দেয়, ভুল ব্যাখ্যা দেয়, কিন্তু কথা ওইটাই সত্য। অর্থাৎ সূর্য নয় পৃথিবী সূর্যের চারপাশে আবদ্ধ। অনেকে বলে, এখনও বলে, মুসলিম ধর্মের মধ্যে অনেক কাঠমোল আছে, বলবে আন্দাজি অব্যাখ্যা দিয়ে বলবে যে স্যার কোরআনে আছে সূর্য এই পৃথিবীর চারপাশে ঘোরে। নো, তোমরা জাকির নায়কের বিখ্যাত কিছু এইসব নিয়ে ভিডিও ইন্টারনেটে পাবা, দেখবা, উনি খুব ক্লিয়ার কোরআনে বলা আছে প্রতিটি জ্যোতিষ্ক নিজ অক্ষে কক্ষে ঘূর্ণাবান। কে সূর্য আর কে পৃথিবী আর কে চন্দ্র কে কার পাশে ঘোরে এরকম কোনো স্পেসিফিক কোনো কথা নাই, অ্যাভারেজ কথা। জ্যোতিষ্ক মিন্স চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, জাহাজ, সবাই ঘোরে। হ্যাঁ, সূর্য তো ঘোরে, নিজে নিজে ঘোরে, একবার ঘোরে, নিজ অক্ষে একবার ঘোরে, 25 দিনে একবার ঘোরে। সুতরাং আমার যে বক্তব্য, এই যে গ্যালিলিও প্রথম যখন এরকম করে আলোচনায় নিয়ে আসলেন, যে গ্যালিলিও তার জীবদ্দশায় প্রমাণ করে রেখে যেতে পারে নাই যে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, এস্টাবলিশ করে রেখে যেতে পারেনি সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে, এটা বলতে পারে, এস্টাবলিশ করতে পারেনি। গ্যালিলিওর মৃত্যুর পরে এস্টাবলিশ হয়ে গেল। এবং এইমাত্র সেদিন 1992-93 সালে তৎকালীন সময়কার যে ধর্মদায়ক ছিলেন, তা আনুষ্ঠানিকভাবে গ্যালিলিওর উদ্দেশ্যে সরি বলে নিয়েছেন গ্যালিলিওর উদ্দেশ্যে। ততদিনে সব শেষ, গ্যালিলিওর হাড্ডিগুড্ডিও পৌঁছে গেছে। এই ছিল গ্যালিলিও, অর্থাৎ পৃথিবীকে শোভন, শালীন, সুন্দর করতে বিজ্ঞানীদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আজকে যেখানে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, এই যে অনলাইনে তোমরা রেকর্ড দেখবা, সেটাও একটা ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং হচ্ছে, সবই বিজ্ঞানের কল্যাণে। বিজ্ঞান এই জন্য আবার অতি উৎসাহী বিজ্ঞানী সাহিত্যিকগণ বলেন যে বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আমি তো তোমাকে পিস্তল দিয়েছি ভাই, শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। আমি পিস্তল দিয়ে ভালো মানুষকে গুলি করে মারতে বলিনি, তুমি কেন ভালো মানুষকে গুলি করে মারতেছ? সেটা বিজ্ঞানের দোষ নয়, ব্যবহারকারীর দোষ। কথা কি বুঝতে পেরেছো? তো এই হচ্ছে গ্যালিলিওর গল্প বললাম। আইজাক নিউটনের গল্প সবাই জানো তোমরা, ওই যে আপেল পড়েছে, আপেল মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছে। ওকে, বস আলবার্ট আইনস্টাইন, উফ স্যালুট, আলবার্ট আইনস্টাইন সর্বকালের সেরা পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। এই আলবার্ট আইনস্টাইন সম্পর্কে এমনও কথা আছে, আলবার্ট আইনস্টাইন কোনো কিছু মুখস্থ করতেন না, উনি সবসময় প্রমাণপত্র। আলবার্ট আইনস্টাইন অনেকে বলে 7 বছর, অনেকে বলে 9 বছর বয়সে প্রথম কথা বলছে। আর আমাদের দেশে দেখবে যে বাচ্চা কাচ্চারা 2 বছরের কথা না বলে, ওরে বাবা এই বাচ্চা তো শেষ, জানে না রে ভাই, জানে না ভাই। আলবার্ট আইনস্টাইন প্রথম 7 বছর, অনেকে বলে 9 বছর পরে প্রথম কথা বলছে। দুধটাই চিনি দেওয়া হয়নি। সবাই অবাক, ডাইনিং টেবিলে বসে, খাবার টেবিলে বসে, কি ব্যাপার তুমি দুধে চিনি দেওয়া হয়নি, তুমি এই কথা বললে, এতদিন কথা বলো নাই কেন? এতদিন কথা বলার মতন কোনো কথা খুঁজে পাইনি। এই ছিল আলবার্ট আইনস্টাইন। এই মানুষগুলো পৃথিবীটাকে সুন্দর করে দিয়েছে। যখন বাসে উঠছে আলবার্ট আইনস্টাইন, তো বাসের সুপারভাইজার বা কন্ডাক্টর বলছে, স্যার টিকিট। না না, আমার কাছে তো টিকিট কোথায়, টিকিট খোঁজে, টিকিট পায় না। কয় স্যার আমি আপনাকে চিনছি, আপনি আইনস্টাইন, আপনি হয়তো কোথাও রেখে দিয়েছেন, আমরা ভুলে গেছেন, লাগবে না স্যার। না সেটা তো ব্যাপার না, ব্যাপার আছে বলো তো আমি এখন কোথায় নামবো, টিকিট স্যার আমি কেমনে জানবো কোথায় নামবো? এই ছিল আলবার্ট আইনস্টাইন। এরা মানুষের জন্য জীবনের সবটুকু উৎসর্গ করে গেছেন। ওকে, এরকম করে তোমরা বলো। টমাস আলভা এডিসনের গল্প একটু বলেই শেষ করে দেবো এই ব্যাপারে। টমাস আলভা এডিসন, লুই পাস্তুর আছে, টমাস আলভা এডিসন আছে। ওকে, টমাস আলভা এডিসন মানে কি? আমার তো বক্তব্য, পৃথিবীর বয়স অনেকে বলে 500 কোটি বছর, অনেকে বলে 450 কোটি বছর। পৃথিবীর বয়স 500 কোটি বছর, অনেকে বলে 450 কোটি বছর। সে যাই হোক না কেন, এইমাত্র সেদিন 1878 সালে পৃথিবীটা প্রথম আলোর মুখ দেখলো বৈদ্যুতিক বাতির সাহায্যে। অন্ধকার কুইবাতির যুগ থেকে পৃথিবীকে কেউ বের করতে পারেনি। কত ফকির, পীর, দরবেশ, আউলিয়া আসছে গেছে, কতজন চলে গেল, কিন্তু পৃথিবীকে কুইবাতির যুগ থেকে বের করতে পারে নাই। এই কুইবাতির যুগ থেকে পৃথিবীতে বের করেছে পৃথিবী মানুষকে যে ব্যক্তি, তার নাম টমাস আলভা এডিসন। এই টমাস আলভা এডিসন ছোটোবেলায় যখন স্কুলে গিয়েছিল, স্কুল থেকে মানসিক প্রতিবন্ধী বলে বের করে দিয়েছিল। মানসিক প্রতিবন্ধী, ওই যে 2 বিল্ডিংয়ের চিপার মাঝখানে মুরগির ডিমে তা দিচ্ছিল। কেন দিচ্ছ? মুরগি ঘষলে যে বাচ্চা হয়, তা আমি ঘষলে বাচ্চা হবে না। ছোট মানুষ ভাবছে যে ঘষলে বাচ্চা হবে। আসলে মুরগি ঘষলে যে পরিমাণ তা উৎপন্ন হবে, মানুষ ঘষলে তো ওই পরিমাণ তা উৎপন্ন হবে না। ছোট মানুষ বোঝে নাই, বলছে।
স্কুলের ম্যাডাম মনে করলো এই ছেলেকে স্কুলে রাখলে তো সমস্যা, এই ছেলেকে স্কুলে রাখলে তো সব বাচ্চারা মানসিক সমস্যায় ভুগবে। টিসি দিয়ে দিল, টিসি ট্রান্সফার সার্টিফিকেট। মা ভাবলো কি চিঠি, বাড়ি থেকে মাকে দেখালো, মাকে বললো মা কি লেখা আছে? মা বললো এখানে লেখা আছে আপনার ছেলে অত্যন্ত মেধাবী, এই ছেলেকে পড়ানোর মতন টিচার এখানে নেই, তাই ভালো কোনো বড় স্কুলে ভর্তি করাতে বলছে। তা যেহেতু আমি গরিব মানুষ, আমার খুব বেশি সামর্থ্য নাই, আমি তোমাকে টুকটাক পড়াবো। এই গল্পই শেষ গল্প, টমাস আলভা এডিসনের গল্প। টমাস আলভা এডিসন আর কখনো বড় কোনো স্কুলে যেতে পারে নাই। যে ছেলেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জ্ঞানের আলো থেকে বঞ্চিত করে রাখা হলো, সেই ছেলেই, যে ছেলেকে ছোটবেলায় ইচ্ছাকৃত মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গা থেকে জ্ঞানের আলো থেকে বঞ্চিত করে রাখা হলো, সেই ছেলেই কালের বিবর্তনে পৃথিবীর সব মানুষকে কাল কিয়ামত পর্যন্ত আলোকিত করে রাখার ব্যবস্থা করে দিয়ে গেছে। মোরাল অফ দ্য স্টোরি কি? যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। কারণটা কি? কারণটা হচ্ছে তোমার যা আছে নিজেকে অবহেলা করো না, তোমাকে অনেক কটাক্ষ করো, ঘরে বার কোনো ব্যাপার না। এই হচ্ছে টমাস আলভা এডিসন। সুতরাং এনাদের গল্প বললে দিন রাত পার হয়ে যাবে। আমার খুব ভালো লাগে এসব গল্প, আমি খুব পড়ি। ওকে, তো সে যাক, এরপরে আমি আর একজন লুই পাস্তুর, ওফ স্যালুট, লুই পাস্তুর, লুই পাস্তুর, লুই পাস্তুর। আজকে যে কোভিড-19 মহামারী, এই কোভিড-19 নিয়ে চিন্তা করতেছে, পৃথিবী মিস করতেছে একজনকে, লুই পাস্তুর। পৃথিবীর বেশিরভাগ জীবাণুর কনসেপ্ট, ভাইরাস ব্যাকটেরিয়ার কনসেপ্ট পৃথিবীর মানুষকে দিয়ে গেছে লুই পাস্তুর। কথিত আছে লুই পাস্তুর কখনো কারোর সাথে হ্যান্ডশেক করতেন না, হ্যান্ডশেক করতেন না। হাতের মধ্যে অল টাইম জীবাণু লেগে থাকতো, অল টাইম জীবাণু লেগে থাকতো, হ্যান্ডশেক পর্যন্ত করতেন না, জীবাণু লেগে থাকতো অল টাইম। সে যাই হোক, হাতের মধ্যে জীবাণু লেগে থাকতো, মানুষের জন্য কাজ করতো। সে অনেক গল্প, রেবিস ভাইরাস, রেবিস অর্থাৎ রেবিস ভাইরাস, রেবিস মানে হচ্ছে তোমার জলাতঙ্ক রোগের ভাইরাস। এখন যেমন কোভিড-19 বিশ্বজুড়ে মানুষ মরে যাচ্ছে, তখন ছিল রেবিস ভাইরাস। এরকম হয় আর মানুষ মরে, হয় আর মানুষ মরে, পশু পাখি মরে। একদিন জোসেফ মাস্টার নামক এক স্কুল বালক স্কুলে যাচ্ছিল, যাওয়ার পথে একটা পাগলা কুকুর জোসেফ মাস্টারকে এমন করে কামড়ালো, অনেক কষ্টে জোসেফ মাস্টারের মা তাকে সেখান কুকুরের কাছ থেকে উদ্ধার করে নিল, ডাক্তার কাছে নিয়ে গেল। ডাক্তার বললো আমি অসহায়, আমি পারবো না। কিন্তু কেন কেন পারবেন না? কারণ এটা কোনো ট্রিটমেন্ট নাই, এটা কোনো ট্রিটমেন্ট নাই। ট্রিটমেন্ট ছাড়া আমি কী করে, ট্রিটমেন্ট ছাড়া আমি কী করে তোমার ছেলের ট্রিটমেন্ট দেবো? আমি তো ওষুধ নেই। করে না, আমার ছেলে একটাই। জোসেফ মাস্টারের মা বললো আমার অন্ধের দোষটিকে বাঁচাতেই হবে, নাহলে কোনো উপায় নেই। কান্নাকাটি শুরু করছে। শোনো, আমি শুনেছি লুই পাস্তুর নামক একজন বিজ্ঞানী আছেন, উনি নাকি এটা নিয়ে গবেষণা করতেছে, যাও ওনার কাছে যাও। লুই পাস্তুর সেই সময় দেখলেন তার এক সহকর্মী এটা নিয়ে গবেষণার এমন একটা পর্যায়ে চলে গেছে, অর্থাৎ রেবিস ভাইরাস যেটা দিয়ে জলাতঙ্ক রোগ হয়, উনি রেবিস ভাইরাস আছে এমন একটা প্রাণীর মস্তিষ্ক থেকে হাড় সংগ্রহ করে বা খুলি থেকে, এখান থেকে খুলি সংগ্রহ করে রোদে শুকাতে দিয়েছে। উনি দেখতে পাচ্ছেন পোষক দেওয়া ছাড়া রেবিস ভাইরাসটা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে পড়ে কতদিনে দেখলেন যে রেবিস ভাইরাসটা সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে পড়তে সময় লাগছে মাত্র 14 দিন। বিষক্ষয় এই কনসেপ্ট থেকেই উনি করলেন কি, 14 দিনের মরা ভাইরাসকে সুস্থ প্রাণীর মস্তিষ্কে পুশ করালেন। এরপরে 13 দিনেরটা, এরপরে 12 দিন, একই প্রাণী দিচ্ছেন কিন্তু টাটকা ভাইরাস 2 দিন 1 দিন টাটকা দিলেন। উমা, এবার তো দেখা গেল প্রাণীর আর জলাতঙ্ক রোগ হইল না। লুই পাস্তুর ভাবলেন পেয়ে গেছি কিছু একটা। শুরু হয়ে গেল গল্প বিষক্ষয়। ওকে, তো এইরকম সময় জোসেফ মাস্টার চলে আসলেন। জোসেফ মাস্টারকে ওর মা রেখে গিয়ে বললেন আমার ছেলে এমনি মারা যাবে, আপনি যা পারেন করেন। লুই পাস্তুর অবশ্যই সিদ্ধান্ত নিলেন পৃথিবী ইতিহাসের প্রথম কোনো ব্যক্তি যার এই জলাতঙ্ক রোগের ট্রিটমেন্ট করবেন, সেই ছেলেটার নাম ছিল জোসেফ মাস্টার। সেই যে জোসেফ মাস্টারকে দিয়ে শুরু, অসুস্থ হয়ে গিয়েছিল। আজকে তুমি আমি কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত লোক আমরা বাস করবো সবাই আমরা জোসেফ মাস্টারের, লুই পাস্তুরের কাছে ঋণী হয়ে গেছে। এই জোসেফ মাস্টার আজীবন তার গোলামি করে চলে গেছে। জোসেফ মাস্টার গোলামি করে চলে গেছেন এবং মৃত্যুর পর লুই পাস্তুরের গবেষণা করে দেখাশোনা করতে জোসেফ মাস্টার। জার্মানির হিটলার যখন হিটলারের নাৎসি বাহিনী যখন ফ্রান্স দখল করে নিয়েছিল, সেদিনও জোসেফ মাস্টার এই লুই পাস্তুরের সদর দরজায় দাঁড়িয়ে, গবেষণাগারের সদর দাঁড়িয়ে নাৎসি বাহিনীকে চিৎকার করে বলতেছিল কিল মি ফার্স্ট, আগে আমাকে মারো, তারপর ভেতরে প্রবেশ করো। নাৎসি বাহিনী এই জোসেফ মাস্টারকে হত্যা করে, তারপর ওই ভেতরের কি বলে লাইব্রেরিতে যা ছিল, ল্যাবরেটরিতে যা ছিল সব তছনছ করে দিয়েছে।
সুতরাং এদের অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই হচ্ছে বিজ্ঞানীদের গল্প। তো যাই হোক, আমার মোটামুটি এখানকার যে সিলেবাস লেকচার প্ল্যান অনুযায়ী শেষ হয়ে গেছে। আমি আমার দিক থেকে আরও 2-3টা তোমাকে এডিশন করে দিলাম এই লেকচারের জন্য, আর 2-3টা একটু ছোটো ছোটো। তাহলে এই গেল বিজ্ঞানীদের গল্পও বললাম। এখন একটা টপিক আছে মহাকর্ষ অভিকর্ষ। এই যে মহাকর্ষ অভিকর্ষ, মহাকর্ষ কী জিনিস? এই টোটাল বিশ্বের সব কিছু ঘুরতেছে না, মহাবিশ্বের সব কিছু ঘুরতেছে না, কিন্তু মাঝখানে কোনো কিছু নাই, ফাঁকায় ঘুরতেছে, এরকম করে ঘুরতেছে। কখনো এরকম করে সংঘর্ষ হয় না, এরকম সংঘর্ষ হয় না, কখনো এরকম ঢুসুম ঢুসুম করে সংঘর্ষ হয় না। যে অদৃশ্য কারণে তুমি আমি আজকে দাঁড়িয়ে আছি পৃথিবীর ওপরে। এই যে অদৃশ্য কারণে পৃথিবী একটা পানির তৈরি ফুটবল, শূন্যে ভেসে বেড়াচ্ছে। পানি পানি পানি, সাগর মহাসাগর যা আছে সবই তো পানি, 71% পানি সব আছে। পানি তো পড়ে না, যে অদৃশ্য কারণে, তার নাম হচ্ছে তোমার কি বলে মহাকর্ষ। এই টোটাল মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তার নাম মহাকর্ষ। এই দুইটি বস্তুর একটি যদি পৃথিবী নিজেই হয় তখন তার নাম হয়ে যাবে, আদর করে অভিকর্ষ বলি আমরা। আসলে অভিকর্ষ মহাকর্ষ একই ব্যাপার। তোমরা আছো না, প্রেম করো যারা, আদর করে ডাকো, জান্টু, ময়না, টিয়া এরকম বলো। আবার যখন ঝগড়া করো তখন ঠিকই বলো, তুই একটা কাউয়া। ময়না টিয়া থেকে কাউয়া হয়ে গেল। তাহলে এই আদরের ডাক বা তিরস্কারের ডাক এগুলো অরিজিনাল নাম নয়। অরিজিনাল নাম তো একটা আছেই। তো এরকম মহাকর্ষ হচ্ছে অরিজিনাল নাম। এখন বিজ্ঞানীগণ চিন্তা করলেন, পৃথিবীর সাথে যদি কারো আকর্ষণে একটু আদর করে ডাকি না, ডাকি কি বলতে চাও? অভিকর্ষ বলবো। ঠিক আছে, বলো অভিকর্ষ। অর্থাৎ পৃথিবীর সাথে যদি চন্দ্রের আকর্ষণ হয় বলবা কি অভিকর্ষ। পৃথিবীর সাথে সূর্য হলেও কি অভিকর্ষ, কিন্তু চন্দ্র সূর্য হলে কি মহাকর্ষ। অর্থাৎ দুইটা বস্তুর একটা যদি পৃথিবীর থাকে তখন তার নাম কি অভিকর্ষ। তুমি আর পৃথিবী অভিকর্ষ, তোমার বেঞ্চ আর পৃথিবী অভিকর্ষ, তুমি আর বেঞ্চ মহাকর্ষ, তুমি আর তোমার জান্টু মহাকর্ষ, তুমি আর পৃথিবী অভিকর্ষ, তোমার জান্টু আর পৃথিবী অভিকর্ষ। কথা কি বুঝতে পেরেছো কিনা? এই হচ্ছে অভিকর্ষ। তার মানে অভিকর্ষ তুমি তখনই বলবে যখন পৃথিবী শব্দের হবে অভি শব্দের অর্থ পৃথিবী, অভি শব্দের অর্থ কি পৃথিবী, পৃথিবীর সাথে আকর্ষণ অভিকর্ষ। তবে এই কথাও ঠিক, সকল অভিকর্ষ এক প্রকার মহাকর্ষ, সকল অভিকর্ষই এক প্রকার মহাকর্ষ। আশা করি বোঝা গেছে। যাক, আর আরেকটা বিষয়, এই যে অভিকর্ষ ত্বরণের ফলে অভিকর্ষ, এই অভিকর্ষ মহাকর্ষ, এই অভিকর্ষর ফলে একটা ত্বরণ সৃষ্টি হয়, তার নাম অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণটা কি জিনিস? অভিকর্ষ ত্বরণটা কি জিনিস? অভিকর্ষ ত্বরণটা হচ্ছে, মনে করো অভিকর্ষ ত্বরণ, এই যে মার্কারটাকে উপরে ছুঁড়ে মারলাম, আমার টার্গেট ছিল উপরে যাক, কে যায় না, যায় না, আবার ঘুরে আসে কেন? ভূপৃষ্ঠ থেকে সব কিছু পড়তে চায় কেন? উপরেও ফাঁকা, নিচেও ফাঁকা। নিউটনের আপেল কেন উপরে গেল না, নিচে কেন পড়লো? এই নিয়ে তো মহাকর্ষ সূত্র আবিষ্কার করে ফেললো। আসলে পৃথিবীর সব কিছুই ভূপৃষ্ঠের দিকে পড়তে চায়, যে কারণে তার নাম হচ্ছে কি অভিকর্ষ। বুঝলেন কথাটা? অর্থাৎ অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের ফলে পৃথিবীর কাছে আসতে যায়। ওকে, এটার মান যে উপরের দিকে থাকতো তাহলে আমরা উপর দিকে যেতাম, সুবিধা ছিল, যানজট লাগতো না। এক লাফ দিয়ে এখান থেকে দিনাজপুর চলে যেতাম, আর এক লাফ দিয়ে ওই পাশ থেকে ঠাকুরগাঁ চলে যেতাম, অথবা এই পাশে চট্টগ্রাম চলে যেতাম, কুমিল্লা চলে যেতাম। তখন সিগন্যাল হইতো উপরে, ট্রাফিক জ্যাম উপরে হইতো। এমনটি হবে না, সুবিধা ছিল এটা, কিন্তু অসুবিধা সবচেয়ে বেশি, কেউ প্রস্তাব পায়খানা থুতুও ফেলতে পারতো না, সব উপরে চলে যেত। যারা মহাকাশে থাকে, মহাকাশ স্টোরে, এরকম থুতুও ফেলতে পারে না, টিস্যু দিয়ে মুছে রাখতে হয়। পানির বোতলে পানি খাওয়ার জন্য এরকম করে বোতল লাগে না, ফাঁকা জায়গায় রাখলেও হবে। এই খেজুরের মতন ধরে ধরে খাইতে পারবা মহাকাশে, কারণ নিচের দিকে পড়ে না। বোঝনের কথা? তাহলে ওই অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ সৃষ্টি, তার নাম কি বলো? অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়, গ্রাভিটি। এটা আদর্শ মান 9.81 বলি, আরেকটা বলি 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার। অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ, তার নাম কি অভিকর্ষ ত্বরণ। বোঝো নাই? তো এটা পৃথিবী, তোমরা জানো পৃথিবীটা একটু চ্যাপটা, কমলার মতন। তাহলে বিষুবীয় অঞ্চলটা একটু দূরে, আর মেরু অঞ্চল মানে এই যে আমি যদি পৃথিবী হয়, আমার মাথা উত্তর মেরু, পা আছে দক্ষিণ মেরু, আর ডাইন হাত বাম হাত, এই যে হাত আছে না, এই যে হাত, ডাইন হাত বাম হাত, এইগুলো আছে বিষুবীয় অঞ্চল মনে করো। উত্তর মেরু, দক্ষিণ মেরু, এই ঘুরতেছে, এরকম করে ঘুরবো। তার মানে এই মেরু অঞ্চলে জি এর মানটা হচ্ছে তুলনামূলক বেশি,
মেরু অঞ্চলের ভূপৃষ্ঠে উপরে গেলে কমবে, নিচে গেলেও কমবে। বিষুব অঞ্চলের চেয়ে মেরু অঞ্চলে একটু বেশি। তাহলে ফিল ইন দি গ্যাপ টাইপের যে কোশ্চেন আসে যে এর মান সবচেয়ে বেশি কোথায়, কী বলবা? ভূপৃষ্ঠ। আর মেরু অঞ্চল বলবো না, কারণ মেরু অঞ্চলে তো ভূপৃষ্ঠ আছে। তুমি সেখান থেকে উপরের দিকে গেলে আস্তে আস্তে জি এর মান কমবে, নিচের দিকে গেলে যে মাটি খুঁড়িয়ে গর্ত করে নিচের দিকে দাও সেখানেও গেলেও জি এর মান কমবে। উপরে গেলেও জি এর মান কমে, নিচে গেলেও জি এর মান কমে। তাহলে জি এর মান বেশি কোথায়? ভূপৃষ্ঠে। এই ভূপৃষ্ঠের মধ্যে বেশি কোথায়? মেরু অঞ্চলে। পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, অর্থাৎ গর্ত করে করে নিচের দিকে যদি যাও তাহলে পৃথিবীর কেন্দ্রে গেলে দেখবা জি এর মান কি? 0। পৃথিবীর কেন্দ্রে জি এর মান কি? 0। আমার কথা কি বুঝতে পেরেছো কিনা? পৃথিবীর কেন্দ্রে জি এর মান কি বলছি বলো? 0। ওকে, এই গেল আমাদের কথা জি। আরেকটা টপিক সেটা হচ্ছে ভর আর ওজনের পার্থক্য বলবো। এই ভর আর ওজন এই দুটো শব্দকে আমরা আপাত দৃষ্টিতে একই করে মিলাই ফেলি, কিন্তু ভিন্ন ব্যাপার। ওই যে আমার 80 কেজি, এটা হচ্ছে আমার ভর, কিন্তু বলি আমরা ওজন, এটা এমনি বলি, আবেগে বলি। এখন আমি যদি দোকানে যাই বলি ভাই মাছটির ভর কত, দোকানদার আমাকে এলিয়েন মনে করবে, সুতরাং ওখানে আমাকে ওজনেই বলতে হবে। কিন্তু সঠিক ব্যাপারটা হচ্ছে ওটা হচ্ছে কি? ওজন নয়, ভর। একটা বস্তু মার্কার মনে করো, এটা তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে, মার্কারটা প্লাস্টিক দিয়ে তৈরি ধরে নিলাম। এই যে প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে মার্কারটা, এই যে প্লাস্টিক দিয়ে তৈরি হইলো, এই প্লাস্টিক দিয়ে তৈরি মনে করো 200 গ্রাম প্লাস্টিক আছে, তাহলে মার্কারের ভর 200 গ্রাম। মার্কারের ভর কত? 200 গ্রাম। এখানে কোনো আকর্ষণ বিকর্ষণ হ্যান ত্যান কারোর সাথে কোনো সম্পর্ক নাই। আমার 80 কেজি খায়া খায়া হয়েছে, এখানে অবিকর্ষণ অকর্ষণ পৃথিবীর কোনো কিছুর সাথে কোনো সম্পর্ক নেই। দিস ইজ ভর, মাস। এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, MW, মাস। আর এটা হচ্ছে ওজন, ডাব্লিউ, ওয়েট। এটা হচ্ছে এই 50 কেজি, আমার 80 কেজি গিয়ে যদি 9.8 দ্বিগুণ করি, 80 গুণ 9.81, তাহলে যেটা পাবো তার নাম ওজন। অর্থাৎ ওজন কম বেশি হবে, কারণ ওজনটা ডিপেন্ড করে কার ওপর? জি এর ওপর। 9.8 কিসের মান? জি। তার মানে কি? ডাব্লিউ সমান কি বলো? mg। ডাব্লিউ সমান mg, এম মানে ভর, জি। তাহলে ওজন কম বেশি হবে। তাহলে মেরু অঞ্চলে ওজন একরকম, বিষুব অঞ্চলে ওজন একরকম, উপরে গেলে একরকম, নিচে গেলে একরকম। তাহলে চাঁদে গেলে ওজন কমবে, কিন্তু ভর কি বলো? অপরিবর্তনীয়। তাহলে ভর হবে স্কেলার রাশি, ওজন কি হবে বলো? ভেক্টর রাশি। ওজন ভেক্টর রাশি। আশা করি বুঝতে পেরেছো। ইন ব্রিফ পুরাটা একটু মেমোরাইজ করে দিই। এই এক নিয়ে তোমাদের একটা লেকচার, ফিজিক্সের সারমর্ম হচ্ছে এই লেকচারটায়। যদি কোনো ব্যক্তি দক্ষতার সহিত ফিজিক্স পড়তে চাও, শুনতে চাও, এই লেকচারটা আমার বারবার শুনতে হবে। আমি হচ্ছে হাবিব স্যার, এই লাইনে আমাকে মোটামুটি অনেক দিন থেকে বিচরণের ফলে মোটামুটি সবাই চেনে। অনেক বিসিএস কোচিংয়ে নাম করা বিসিএস কোচিংয়ে দীর্ঘ সময় ধরে ক্লাস নিয়েছি, এই জন্য সবাই মোটামুটি চেনে। আমি হচ্ছে হাবিব স্যার বললেই চলে, সবাই চলে। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে জেনে বুঝেই দীর্ঘ এক্সপিরিয়েন্সের আলোকে বলতেছি, এই তোমরা যদি বিজ্ঞানে ভালো করতে চাও, স্পেশালি পদার্থবিজ্ঞানে, তাহলে আজকে এই লেকচারটাকে অন্তত কয়েকবার আমার এই বকবকটা শুনবা, ওয়াজের মতো করে। আমি যদিও কথা বলি একটু, আমার সুরটা এরকম, ছোটবেলা থেকে মাস্টারি করতে হতে এরকম হয়ে গেছে। আই হ্যাভ এ ডিপ এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস সেক্টর, আই নোস হোয়াট দ্য শুড বি ইজ ওয়েল। সুতরাং ইউ হ্যাভ টু নো ফর ইউর বেটারনেস। আই রিপিট, ইউ হ্যাভ টু নো ফর ইউর বেটারনেস। ওকে, বলেছি যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করে তার নাম রাশি। পরিমাপ করতে গেলে জানতে হবে কি? একক। এককটা দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক একক, একটা আছে লব্ধ একক। মৌলিক একক 7টি বাদে বাকি সকল একককে বলে লব্ধ একক। বাকি সকল একক কি? লব্ধ একক। ওকে, এবার বলছি মৌলিক একক 7টা মনে রাখার টেকনিক। দুনিয়া ভরে সবসময় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বিদ্যুৎ প্রবাহ, দীপন ক্ষমতা, পদার্থের পরিমাণ কি? কমছে। ওকে, বলেছি যে ভাই কোনো বস্তুর অবস্থা শুধুমাত্র কোনো রাশির শুধুমাত্র মান আছে, নাম কি? স্কেলার। মানও আছে, দিকও আছে, অর্থাৎ মানে দিকের সাথে মান চেঞ্জ হয়, তার নাম কি? ভেক্টর রাশি। বলেছি কোনো বস্তু অবস্থানের পরিবর্তন নাম কি? দূরত্ব। নির্দিষ্ট দিকে দূরত্ব নাম কি? সরণের হার বেগ, বেগ বৃদ্ধির হার ত্বরণ, বেগ হ্রাসের হার কি বলো? মন্দন। সরণ ভেক্টর রাশি, সরণের হার বেগ, তাহলে বেগও ভেক্টর রাশি। বেগ বৃদ্ধির হার এবং হ্রাসের হার মন্দন এবং ত্বরণ মন্দন, তাহলে এটাও কি? ভেক্টর রাশি। হ্যাঁ, কাজ, ক্ষমতা, শক্তি কি? স্কেলার রাশি। কাজ কোনো বস্তুর প্রযুক্ত বল, যদি বস্তুটা স্মরণ ঘটে, তাহলে বল আর স্মরণের গুণফলকে কী বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার যে হার তার নাম কি? ক্ষমতার একক ওয়াট। আর কাজ আর শক্তি জুল। বাট কাজ, ক্ষমতা, শক্তি তিনটারই দিকের সাথে কোনো সম্পর্ক নাই, তিনটা হচ্ছে স্কেলার। নিউটনের সূত্র বলছি 3টা। নিউটনের 3টে সূত্রের ক্ষেত্রে লাস্টেরটা হচ্ছে এই যে প্রতিক্রিয়া, এভরি রিয়াকশন মাস্ট বি ইকুয়াল অপোজিট রিয়াকশন, বুঝো নাই?
প্রথমটা বলছি জড়তা সূত্র, ওটা চুপচাপ থাক, বল প্রয়োগ করলে যাবে, না হলে চুপচাপ থাকবে। আর দ্বিতীয়টা বলছি যে প্রযুক্ত বল ভরবেগের সমানুপাতিক, দ্বিতীয় সূত্রে বলছেন নিউটন। ওকে, কিছু বিজ্ঞানীদের শর্টকাট বর্ণনা দিয়েছি, এদের জীবনযাপনের কথা বলেছি, আর্কিমিডিস, লুই পাস্তুর, আইজাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, তারপরে তোমাকে টমাস আলভা এডিসন সম্পর্কে কিছু বক্তৃতা দিয়েছি। এরপরে বললাম যে পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ বা যে কোনো কিছুর আকর্ষণ, সূর্যের আকর্ষণ, মঙ্গলের আকর্ষণ নাম কি? অবিকর্ষ। পৃথিবী নাই যে কোনো দূরবস্তুর আকর্ষণ নাম কি বলো? এই দূরবস্তুর আকর্ষণ পৃথিবী ছাড়া নাম কি হয়ে যাবে? মহাকর্ষ। পৃথিবী থাকলেই কেবলমাত্র অবিকর্ষ, কেননা অভি মানে পৃথিবী। ওকে, এরপরে বলছি অভিকর্ষ বলের পরে যে ত্বরণ, তার নাম কি? অভিকর্ষ স্তরণ। জি এর মান সবচেয়ে বেশি কোথায়? ভূপৃষ্ঠে। উপরে গেলেও কমবে, নিচে গেলেও কমবে। তার মানে অঞ্চলভেদে কম্পেয়ার করলে মেরু অঞ্চলে বেশি। খনিতে জির মান কি? 0, বুঝো নাই? ওকে, জির আদর্শ মান কত? 9.81 মিটার পার সেকেন্ড। কোনো বস্তুর গঠনগত উপাদানের পরিমাণ তার ভর, ভরকে যদি আমরা 9.8 দিয়ে গুণ করি কী পাবো? ওজন। এই ছিল এই টপিকের আলোচনা। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবে, কোভিড-19 থেকে সেভ করার চেষ্টা করবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি। প্রত্যেকে আল্লাহ নেক বাসনাগুলো মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা পূরণ করুক এবং সবাইকে তোমাদেরকে সততার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুক, এই কামনা করেই তোমাদের জন্য কি বলে তোমাদের শুভকামনা করি এবং পাশাপাশি তোমাদের নিরাপদ স্বাস্থ্য কামনা করি, সুস্থতা কামনা, সমৃদ্ধ জীবন কামনা করি। মহান সৃষ্টিকর্তা তোমাদের সবার নেক বাসনাকে পূর্ণ করুক এবং তোমরা প্রত্যেকে বিশেষ করে হয়ে যাও, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।